উফ, না, আর না প্লিজ। এখন ছাড়েন প্লিজ ভাইয়া, আমার ভেতরে আগুনের মতো জ্বলতেছে। প্লিজ ভাইয়া ছেড়ে দেন। কথা বলে চিৎকার দিয়ে কান্না করে উঠল বেলি। তার ভেতরের প্রাণ ভোমরা যেন বেরিয়ে যেতে যাচ্ছে। এরকম একটা অবস্থা, ছোট্ট একটা মেয়ে, সে কি আর এই দানবীয় শরীরের অত্যাচার সহ্য করতে পারে? কিন্তু টাকার কাছে সে আজ বিকৃত, তাকে সহ্য করতে হবে। তার এই নরম শরীরে এই শক্ত দানবীয় লোকটাকে সহ্য করে নিতেই হবে। প্লিজ আর পারবো না ভাই, ছাড়েন আমাকে। টাকা কম করে দিয়েন, তারপরও দেন না, না হলে আমি মরেই যাব। প্লিজ ছাড়েন। আর একটু সহ্য করো। মজা দিতে এসেছিস তো শেষেরটুকু না দিয়ে চলে যাবি? তাহলে তো আমার তৃপ্তি হবে না। আর আমার তৃপ্তি না হলে আমি তোকে টাকা দেব কেন? বেলিয়ার তার মুখ থেকে একটা কথা বের করার সাহস পেল না, কারণ তার টাকার প্রচুর দরকার। তার বাবা চিকিৎসার জন্য তার বাবাকে সে যে কোনো মূল্যে হোক এই পৃথিবীতে নতুন করে বাঁচতে শেখাবে। তাকে যেভাবেই হোক টাকাটা ম্যানেজ করে নিতেই হবে। বেলি চোখ মুখ শক্ত করে চেপে ধরে সহ্য করতে থাকলো। সেই লৌহ মানবের প্রতিটা অত্যাচার, প্রতিটা আঘাত, প্রতিটা স্পর্শ তাকে এমনভাবে পীড়া দিচ্ছে, মনে হচ্ছে যে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাকে মরে যাওয়া উচিত। সম্পূর্ণ গল্প না শুনে এটুকু শুনে কেউ মন্তব্য করতে যাবেন না দয়া করে। সম্পূর্ণ গল্পটা শুনে তারপর মন্তব্য করুন, বা আপনার মতামত যা খুশি আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। বেলি চোখ শক্ত করে তার আত্মীয়দের কথা চিন্তা করছে। কেউ একটু সাহায্য করতো, তাহলে তাকে আজকের দেহ বিক্রি করে বাবার জন্য টাকা উপার্জন করা লাগতো না। সবার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তার আপু, বেলির নিজের বড় আপু, মানে যার জন্য বেলির আজকের দেহ বিক্রি করছে, সেই মানুষটা, দুইটা মেয়ে, বেলি শিউলি, ছোট মেয়ে হয়ে বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জ্ঞাপন করতে গিয়ে সবার দাঁড়ে দাঁড়ে পায়ে ধরে, হাতে ধরে সবার কাছেই টাকা চেয়েছে। শেষ পর্যন্ত টাকা না পেয়ে বাবাকে বাঁচানোর জন্য সে নিজের সর্বোচ্চ লেভেলের সম্মানের জিনিস, নিজের ইজ্জতটাই বিক্রি করে দিয়েছে, তাও তার বাবাকে বাঁচানোর জন্য। বেলি অঝোর ধারায় কান্না করে যাচ্ছে। হুট করে এক সময় লোকটা বলে উঠল, এই নে, ছেড়ে দিলাম। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, তাড়াতাড়ি, তোকে এখান থেকে চলে যেতে হবে। জি, আমাকে 5 মিনিট সময় দেন, আমি 5 মিনিটের মধ্যে নিজেকে গুছিয়ে নিচ্ছি। টাকা নিয়ে সোজা এখান থেকে চলে যাবি, আর পিছনে ফিরে তাকাবি না পর্যন্ত, বুঝছিস? জি ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেটাই হবে। প্লিজ আমাকে একটু সময় দেন, আমি রেডি হয়ে আসতেছি। তারপর বেলি ওয়াশরুমে গিয়ে নিজেকে আয়নায় দেখে নিজেকে নিজেই দেখে আটকে গেল। তারপর বেলি ওয়াশরুমে গিয়ে নিজেকে আয়নায় দেখে নিজেকে দেখে আটকে উঠল। সে তো এই বেলিকে চেনেই না, তার মাঝে আগের বেলির কোনো অস্তিত্ব বোধ নেই। তার মুখে, গালে, গলায়, ঠোঁটে, সব জায়গায় একটা পরপুরুষের চিহ্ন। কিন্তু বেলি এদিকে আর লক্ষ্য করলো না, কারণ তার এটা হওয়ার ছিল, সে খুব ভালো করে জানে। তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে আসে, এসে দেখে লোকটা টাকা নিয়ে বসে আছে চেয়ারে। তোকে যেন দ্বিতীয় দিন এই এলাকায় বা এই গলিতে কখনো না দেখি। আজকে চলে যাবি, এই গলির কথাই ভুলে যাবি তুই। ঠিক আছে সাহেব, আপনি এদিকে কখনো আসবেন না প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার বাবার অপারেশন হবে, আমাকে এখন টাকাটা দেন। এই অপবিত্র টাকা দিয়ে বাবার চিকিৎসা করবি? তোর বাপ যদি জানতে পারে তোর বাপ কি নিজের জীবন রাখবে? সেটা আপনারা বুঝবেন না। আমার বাবাকে বাঁচানো আমার জন্য কতটা জরুরি, তার জন্য আমি সর্বোচ্চ নিচ স্তরে নেমেছি। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। আপনি আমার প্রশ্ন উত্তরটা কিন্তু এভাবে না দিয়ে সোজাসুজি দিতে পারেন। আপনার যেটা প্রয়োজন ছিল আমি আপনার প্রয়োজন মিটিয়েছি, এখন আপনি আমার প্রয়োজনটা মিটিয়ে দেন প্লিজ। আপনার দোহাই লাগে, আপনার পায়ে পড়তেছি, আমাকে দেরি করাবেন না, আমাকে যেতে হবে হসপিটালে। তারপর লোকটা আর বেলিকে বেশি অপেক্ষা করালো না, টাকাটা তার হাতে ধরিয়ে দিল। আর টাকাটা হাতে পেয়ে বেলি এক নেনো সেকেন্ড সেখানে দাঁড়িয়ে পড়লো না, সোজা উল্টো হয়ে হাঁটা পথ ধরল। তার এখন উদ্দেশ্য, তাকে হসপিটালে যেতে হবে, আর হসপিটালের অ্যাকাউন্টে তাকে জমা দিতে হবে টাকা। দুপুর 12টার আগেই, এখন প্রায় 12টা বাজতে চলেছে, তাই তাকে তাড়াহুড়োর মধ্যেই যেতে হবে, না হলে তার বাবাকে সে কখনোই বাঁচাতে পারবে না। তার আস্ত কষ্ট সবই বিফলে যাবে।
যত দ্রুত সম্ভব বেরিয়ে তাড়াতাড়ি একটা সিএনজি নিয়ে নিল। তারপর সিএনজিকে বলে উঠল কোন হসপিটালে যাবে। সিএনজি সেই লোকেশন অনুযায়ী তার মন মতো চালাতে লাগলো। কিন্তু এদিকে তার মন কোনোভাবে স্থির হচ্ছে না, অস্থির হয়ে যাচ্ছে। বাবার জন্য মেয়ের মন মনে হয় পাগল প্রায়। তার মন বলছে এখন যদি সে উড়তে পারতো পাখির মতো, তার দুটো ডানা থাকতো, তাহলে উড়ে যেত বাতাসের গতিতে। তার বাবার মুখখানের দিকে এক নজর চাহিয়া দেখিত তার বাবা কতটা কষ্টে শুয়ে আছে। মামা, আমাকে এখানে নামিয়ে দিন, নামিয়ে দিন না। আর আপনাকে আগাতে হবে না, প্লিজ তাড়াতাড়ি নামিয়ে দিন আমাকে। আরে মামুনি, একটু অপেক্ষা করো, আমি সাইডে গিয়ে নামাই দিচ্ছি। এত অস্থির হওয়ার কি আছে? আপনাকে আমি যেটা বলেছি সেটা শোনেন। আপনি আমাকে এখানে নামিয়ে দিন। আপনার আগাইতে হবে না। আপনার যে সিএনজি তার থেকে আমি দৌড়ে তাড়াতাড়ি যেতে পারবো। মা, সব জায়গাতে এত ব্যস্ত হওয়া যায় না। কিছু জায়গাতে নিজেকে ধৈর্য ধারণ করে নিতে হয়, তাহলে সব কিছুতেই সাফল্য আসে। দেখেন, আপনি যদি এখন আমাকে ভালো কিছুও বলেন তাও আমার রাগ উঠবে, বুঝছেন? আপনি প্লিজ আপনার মুখটা বন্ধ করেন আর আমাকে নামিয়ে দিন। তারপর সিএনজিওয়ালা আর একটা কথা বলল না, চুপ করে গাড়ি সাইড করে নামিয়ে দিয়ে সেখান থেকে টাকা নিয়ে কেটে পড়ল। বেলি দৌড়ে চলে আসলো, এসে নার্সকে তার বাবার ফাইলটা বের করতে বলল আর টাকা জমা দেবে সেটা নার্সকে বলে দিল। আর এমনভাবে হাঁপাচ্ছে মনে হয় কত দূর থেকে দৌড়ে আসলো। আপনি একটু এখানে রেস্ট করেন, আমরা কাজ করতেছি, এখনো সময় আছে হাতে, এত টেনশন নিয়েন না আপনি। আপনি বুঝবেন না আমি আমার বাবাকে দেখার জন্য কতটা পাগল। প্লিজ একটু তাড়াতাড়ি করেন, আমি আমার বাবাকে এক নজর দেখতে চাই অপারেশনের আগে। আরে এত অস্থির হচ্ছেন কিসের জন্য আপনি? একটু নিজেকে শান্ত করেন, এখানে বসে থাকেন, আমরা আপনার বাবাকে সর্বোচ্চ দেখাশোনা করছি, আমরা সব কিছু দেখে শুনে রাখছি। আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন, নাহলে আপনি অসুস্থ হয়ে পড়ে যাবেন। আচ্ছা ঠিক আছে নার্স, আপনি একটু তাড়াতাড়ি করেন কাজগুলো। আর কখন অপারেশন হবে? এই তো ডক্টর সাহেব বলেছে পেশেন্ট দেখা শেষ করবে 12টায়, আর আপনার বাবার অপারেশন হবে 12টা 30-এ। সো আপনি একটু রিল্যাক্সে থাকেন এখন। হুট করে হাসপাতালে গ্যাঞ্জাম লেগে গেল। সবাই ছোটাছুটি শুরু করে দিল। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগে অনেকগুলো পুলিশ, র্যাব সবাই এসে হসপিটালে ভর্তি হয়ে গেল। একজন লিডার একটু অসুস্থ, তার জন্য এত বন্দোবস্ত, পুরো হসপিটাল তাদের দখলে নিয়ে নিল। বাকি ডক্টররা সেখানে ছুটাছুটি শুরু করে দিল। গরিব, দুঃখী, অসহায় যে পেশেন্টগুলো ছিল যারা একটু চিকিৎসার জন্য হসপিটালের বারান্দায়, হসপিটালের বেডে, হসপিটালের আনাচে কানাচে বসে আছে, পড়ে আছে, তাদেরকে কেউ আর দেখলো না। সবাই সে একটা মানুষের জন্য ছোটাছুটি করা শুরু করে দিল। আর এদিকে অসহায় মানুষগুলো চোখের পানি বের করে কান্না করা ছাড়া তাদের কোনো উপায় নেই। একপাশ থেকে কান্নার আওয়াজটা অনেক জোরালো হয়ে আসলো বেলির কানে, কিন্তু এই আওয়াজটা শুধু বেলির একার কানেই লাগছে না, সবার কানেই লাগছে। আওয়াজ ভেসে আসলো, সে আর নাই, তার মানে একজন মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়। আর সেই রোগীটাকে ডক্টর দেখতেছিলেন, আর ওই অবস্থায় ছেড়ে চলে এসেছেন। আর একটু পরেই রোগীটা মারা গেল। কিন্তু কারো বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই। হসপিটালে থাকলে বোঝা যায় জীবনের না কোনো মূল্যই নেই। হঠাৎ করে মনে হলো বেলির তার বাবার এখন অপারেশন হওয়ার সময় হয়েছে। এখন যদি তার বাবার অপারেশন না হয় তাহলে তার বাবা হয়তো এই দুনিয়া ছেড়ে চলে যাবে। নার্স, আমার বাবার কি তাহলে অপারেশন হবে না? আমার বাবাও কি ওই লোকটার মতন মারা যাবে? এখানে আমাদের কোনো কিছুই করার নেই, ওপর মহল থেকে নির্দেশ। আমরা কি করব? আমরাও আপনার মতন। প্লিজ একটা উপায় বের করেন, না হলে আমার বাবার সাথে আমাকেও কিছু একটা করে দেন। আমিও যেন আমার বাবার সাথে পরপারে চলে যাই। প্লিজ একটা ব্যবস্থা করে দেন। দেখুন, আমাদের এখানে একজন ডক্টর থাকেন, উনি রেগুলার আসে না, ওনার মতো চলেন। ইচ্ছা হলে আসেন, না হলে নাই। আজকে আসছেন কি না সঠিক বলতে পারবো না। 509 নম্বর কেবিনে গিয়ে দেখেন, ওইখানে একটা ভেতরে চেম্বার আছে, সেখানে যে লোকটা আছে ওই লোকটাকে বলবেন দেখিয়ে দেবে। আমি তো এদিকে কিছু চিনি না। প্লিজ আপনি একটু আমার সাথে আসবেন। আমাকে মাফ করবেন, ওইদিকে যাওয়া আমাদের জন্য নিষেধ আছে। আমরা চাইলে ওইদিকে যেতে পারবো না, কারণ এই হসপিটালের মালিকের ছেলে ডক্টর, তার কেবিন ওইটা, আর উনি আমাদের সবাইকে মানা করেছে। তাহলে এখন আমি কিভাবে যাব? আপনি আমাকে তো বললেন না। আমি কোন দিক দিয়ে যাব? ওপরে গিয়ে ডানে গিয়ে বামে গিয়ে যে রুমটা সামনে পড়বে ওই রুমটাই হয়। আপনি গিয়ে ওনাকে যদি ম্যানেজ করে নিয়ে আসতে পারেন তা নিয়ে আসেন। বেলি আর কোনো কথা শুনল না। ঠিকানা পাওয়া মাত্রই দৌড় লাগালো সেদিকে। পরের কথাগুলো শোনার
আর প্রয়োজন মনে করলো না, কিন্তু পরের কথাগুলো শোনা তার জন্য খুব প্রয়োজন ছিল। পরে কথা না শোনার জন্য তার জীবনের সব থেকে বড় ভুল হতে চলেছে। কারণ এখানে সবাই জানে যে মালিকের ছেলে যে ডক্টর আছে সে ভয়ঙ্কর লেভেল আর সাইকো। কারণ এখানে সবাই জানে যে মালিকের ছেলে যে ডক্টর আছে সে ভয়ঙ্কর লেভেলের সাইকো। মানুষকে খুন করতে, মানুষের রক্ত দিয়ে খেলা করতে, মানুষকে মরণ পর্যন্ত নিয়ে যেতে সে খুব আগ্রহী, আর খুব আগ্রহের সাথে সে কাজগুলো করে থাকে। এই হসপিটালে কত মানুষটি নিখোঁজ হয়ে গিয়েছে, কত মানুষের লাশ কুত্তা শিয়াল খেয়েছে কেউ জানে না। আর বেলি যে সাইডে যাচ্ছে সে সাইড একটা মৃত্যুপুরী। এই হসপিটালের মৃত্যুপুরী বলা হয় সেই সাইডকে। বেলি শেষে রুমটা পেয়ে গেল, আর সেই রুমের ভেতর থেকে বিচ্ছিরি এক ধরনের গন্ধ আসছে, যেটা বেলির নাকে গেলে বেলি বমি করতে যাচ্ছিল। এমত অবস্থায় একজন দরজাটা মুখের উপর বন্ধ করে দিল। বেলি পলকটা ফেলতে একটা পরিচিত ফেস তার সামনে এসে হাজির হলো। তার ভেতর তাৎকে উঠল, তোমরা মুছে গেল। সে কখনো ভাবেনি তার সাথে এভাবে ফের দেখা হবে, তাও আবার এত তাড়াতাড়ি। প্লিজ দরজাটা খোলেন প্লিজ, আমার খুব দরকার, আমার প্লিজ প্লিজ প্লিজ। ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না, একদম নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। মনে হয় না ভেতরে কেউ আছে। আমার খুব দরকার, আমার প্লিজ, আপনি আমার বাবাকে বাঁচাতে পারেন, প্লিজ আপনি প্লিজ বের হয়ে আসেন, প্লিজ দরজাটা খোলেন প্লিজ, আমার একটা কথা শোনেন। এবার ভেতর থেকে কোনো রেসপন্স আসছে না। মনে হচ্ছে না কেউ কাউকে ডাকছি না, বা কেউ কাউকে এখানে অনুনয় বিনয় করছে না। তার মনের মতন তারা কাজ চালিয়ে যাচ্ছে। এর বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দেব আপনাকে, প্লিজ তাও আপনি আমার কথাটা শুনুন, 1 মিনিট আমার কথাটা শোনেন, তারপর আপনি দরজাটা লাগিয়ে দিয়েন। তারপরও ভেতর থেকে কোনো কথা আসছে না। ভেতরের লোকটা একটা লাশ কাটতে ব্যস্ত, তার নেশা উঠেছে কাটাকাটির, এখন তাকে সেটাই করতে হবে। আর এদিকে বেলা যে তাকে ডাকছে তার কোনো রেসপন্স নেই, সে কাটাকাটিতে ব্যস্ত। তার পুরো শরীর লাল হয়ে আছে, তার চোখ দুটো ভয়ানক লাল রক্তবর্ণ ধারণ করেছে, ঠোঁটে লালসরা হাসি, আর লাশটার দিকে তাকিয়ে আছে এক নজরে। যে কোনো একটা স্বাভাবিক মানুষ এই অবস্থা দেখলে হার্ট অ্যাটাক হয়ে যাবে নিঃসন্দেহে। প্লিজ আপনি আমার একটু কথা শুনুন, আমার বাবার লাস্ট স্টেজে এসে দাঁড়ায় আছে, আপনি যদি আমাকে একটু হেল্প করেন আমার বাবা এই পৃথিবীর আলো দেখবে, আমি আবার আমার বাবাকে বাবা বলে ডাকতে পারবো, আমি আবার আমার শান্তির নীড় খুঁজে পাবো। ওই মানুষটা বেঁচে না থাকলে আমাকেও হয়তো বা এই পৃথিবীতে বেঁচে থাকতে দিবে না। প্লিজ আপনি আমার একটা কথা শুনেন, একবার বেরিয়ে আসেন, তারপর আমার কথা শুনেন প্লিজ। এবার দরজা খোলার শব্দ হলো। আগের সেই বিশ্রী গন্ধটা তার নাকে এসে আবার গভীরভাবে স্পর্শ করে গেল। বেলির বমি পাচ্ছে, ওনা দিয়ে মুখ চিপে ধরতে সামনে থাকা মানুষটার দিকে তার চোখ আটকে গেল। আর কিছু বলার আগে একটা চিল্লানি দিল, তারপর সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল। হা 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 হা। আমাকে দেখার সাধ্য সবার হয় না, আর যার সাধ্য হয় জিন্দা থাকে না এই পৃথিবীতে। তুমি একমাত্র কন্যা যে আমাকে একই দিনে 2 বার দেখার সৌভাগ্য হয়েছে তোমার। হা 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 হা। একজন ডেভিলের রোমান্টিক ভালোবাসা আর কতটা শক্তিশালী আর কতটা ভয়ানক হতে পারে, এই গল্পটা না শুনলে হয়তো আপনারা ধারণাই করতে পারবেন না। গল্পটা পুরো শুনবেন, আর তারপর আপনার মূল্যবান মন্তব্য আপনি করে যেতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্লিজ না, আমাকে আর কষ্ট দিবেন না প্লিজ, আমার কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দেন, আমি আর পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর পারতেছি না, আমার কষ্ট হচ্ছে, আমাকে মাফ করে দেন, আমার জীবন ভিক্ষা দেন। তোকে বলেছিলাম না আমার সামনে আর দ্বিতীয়বার পড়বি না। আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছিলাম, প্লিজ আমাকে ছেড়ে দেন। কেউ যদি নিজের ইচ্ছায় আসে ধরা দেয়, তাহলে কি তাকে ছেড়ে দেওয়া উচিত? এবারের মতো মাফ করুন, আমাকে যেতে দেন, আমার বাবার অপারেশন হবে, আমাকে যেতে দেন প্লিজ। বেলি অনেক ছোটাছুটি করছে, কিন্তু তার কেন জানি মনে হচ্ছে সে দৌড়াতে পারছে না। তার পায়ে মনে হয় শিকল দিয়ে বাঁধা, তার হাত পাগুলো আবদ্ধ, কিন্তু তার হাত পাগুলো তো খোলা, তারপরও সে নড়াচড়া করতে পারছে না। তার মনে হচ্ছে এই মাত্র তার দম বন্ধ হয়ে তার ভেতর থেকে তার আত্মাটা বেরিয়ে যাবে। এদিকে তার বাবা টেনশন, আর এদিকে তার জীবন বাঁচানোর সব মিলিয়ে তার জীবনটা যায় অবস্থা। নার্স এত খারাপ অবস্থা দেখে 1 গ্লাস পানি বেলির মুখের উপর ছুঁড়ে মারল, যাতে করে তার জ্ঞানটা দ্রুত ফিরে আসে।
বেলির যখন জ্ঞান ফিরে আসলো তখন সে তাকে একটা আবদ্ধ ঘরে আবিষ্কার করলো। শুধু একজন নার্স ছাড়া এখানে আর আশেপাশে কেউ নেই। তার মানে সে এতক্ষণ যেটা দেখছিল সেটা তার স্বপ্ন ছিল, বাস্তবে ছিল না। নার্স আমার বাবা, আমি আমার বাবার কাছে যাব। সেটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। আপনার বাবা একদম নিরাপদ, সুস্থ আছে। তার অপারেশন হয়েছে, এখনও তাকে কেবিনে শিফট করা হয়নি। কেবিনে শিফট করলে আমি আপনাকে নিয়ে যাব। তাহলে আমি এখানে কি করতেছি? আর আমি এখানে আসলাম কিভাবে? আর আমি তো উপরে ছিলাম, এখানে কিভাবে আসলাম? আর আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি এখানে পার্সোনাল নার্স হিসেবে আছি, আর সেটা শুধু আপনার জন্য। আসলে আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি আমাকে কি বলছেন ভুলভাল? আমার বাবার কাছে আমাকে নিয়ে যাবেন প্লিজ। যখন অনুমতি দেবে তখন আমি আপনাকে নিয়ে যাব। এখনও অনুমতি দেওয়া হয়নি। আপনার কি মাথা ঠিক আছে? আমি আমার বাবার কাছে যাব, তাও আবার অন্যের অনুমতি নিয়ে? আমাকে আমার বাবার কাছে যেতে দেন। সব কিছু তো চাইলে আর হয় না, আর আপনাকে যেটা আদেশ করা হয়ে গেছে আপনি সেটা মানতে বাধ্য। মানে কি বলতেছেন? এবার আমার কিন্তু প্রচণ্ড রাগ উঠতেছে। প্লিজ দেখুন, আমি আমার বাবাকে দেখব, আমাকে আমার বাবার কাছে নিয়ে যান। আচ্ছা, একটু অপেক্ষা করো, আমি বাইরে থেকে এসে আপনাকে নিয়ে যাচ্ছি। আমি বাইরে দেখে এসে আপনাকে আপনার বাবার রুমে নিয়ে যাচ্ছি। বেলি প্রচন্ড পরিমাণে টেনশনে আছে। তার বাবার কি হয়েছে আর তার সাথেই বা কি হয়েছে, তাকে এত ক্লান্ত লাগছে কিসের জন্য? এতক্ষণ সে নিজের দিকে ভালো ভালো লক্ষ্য করেনি। এখন লক্ষ্য করে দেখে তার পরনে আগের জামা কাপড়গুলো নাই, নতুন করে জামা কাপড় পরানো হয়েছে তাকে। আর এখানে যেরকম জামা কাপড়গুলো পরানো হয়েছে একদম অদ্ভুত টাইপের, এরকম জামা কাপড় কেউ পরে না, সাধারণ মানুষেরা। কিন্তু এটা কোন ধরনের জামা কাপড়? বেলি টেনশন বেড়েই যাচ্ছে। তার বাবার সাথে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এদিকে এই হসপিটাল কি কারো বাপের নাকি, যে যার মতো চালাবে? একজন অসহায়কে ফেলে সেই লিডারের পিছনে ছুটতে হবে? স্যার, আসলে আমাদের এলাকার এমপি মহোদয় এসেছিলেন, তার জন্য আর কি। তার জন্য আর কি মানে? মাথা ঠিক আছে? আর এদিকে যে 2জন পেশেন্ট মারা গিয়েছে, সে দায়ভার কে নিবে? এমপি মহোদয় বলেছে এই নিউজ কোনোভাবে বাইরে প্রকাশ করা হবে না, তাই আমরা নিশ্চিত থাকতে পারি। আপনি খুব ভালো করে জানেন যে আমি বাহিরে লোকের ধার ধারি না। আর একজন এমপির জন্য 2জন নিরীহ সাধারণ মানুষের যে জীবন গেল, তার পরিবার কিভাবে চলবে আপনি একটু ভেবে দেখেছেন? স্যার, এই ব্যাপারে বড় স্যার ভালো জানে, আপনার সাথে কথা বলতে পারবে। আমরা তো আর হুকুমে এরম করছি। তোর বড় স্যার কোথায় সেটা আমাকে বল এখনই। আর তাকে তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে বল, না হলে উনি কোথায় আছে আমাকে বল। নিজেকে একটু শান্ত করেন, আমি দেখতেছি কোথায়, আমি আপনাকে ইনফর্ম করে দিচ্ছি। ইনফর্ম মাই ফুড, ইউ গো ফার্স্ট ম্যান। রফিকা সেখানে এক মুহূর্ত দাঁড়ানোর সাহস করল না। মাহিনের ভয়ঙ্কর সেই রূপ দেখে তার কলিজা পুরো শুকিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি তার সামনে থেকে সরে পড়ল আর ইকবাল চৌধুরীকে খোঁজাখুঁজি শুরু করে দিল। ইকবাল চৌধুরী হলো এই হসপিটালের কর্ণধার, আর সাথে সাথে একজন অমানসিক লোভী ডাক্তার। যত জঘন্যতম কাজ করে, আজকে বিশাল সয় সম্পত্তির মালিক হয়ে বসে আছেন তিনি। কিন্তু তার ছোট ছেলের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের ইচ্ছে মতো, নিজের স্বাধীনতা মতো সবকিছু করে বেড়ায়, আর কাউকে পরোয়া পর্যন্ত করে না। স্যার, মাহিন স্যার আপনাকে দেখা করতে বলেছে এখনই। স্যার, আচ্ছা, তোর কি মনে হয় আমি ওর বাপ নাকি ও আমার বাপ? আর এই সময় মনে হয় না এরকম করে তর্ক করা আমাদের ঠিক হবে। আবার নতুন করে কি নাটক শুরু হয়েছে সেটা আমাকে আগে বলতো দেখি, কি হয়েছে? আমাদের এমপি মহোদয়ের জন্য 2জন সাধারণ নিরীহ মানুষ মারা গিয়েছে, আর সেটা মাহিন স্যারের গায়ে লেগেছে, আর আমাদের সাথে এই বিষয়ে কথা বলবে। গিয়ে বল আমি হসপিটালে নেই, এমপির সাথে বাইরে গিয়েছি, আর এখন দেখা করতে পারবো না, রাতে বাড়িতে কথা হবে ওর সাথে এটা নিয়ে। স্যার, যেটা আপনি ফোন করে বলে দেন আমি স্যারের সাথে সামনে যাইতে পারবো না, তাহলে আমাকে শেষ করে ফেলবে। আজকে আমার সেই দিন হবে। তাহলে তোকে যেটা বলছি সেটা কর, না হলে তোকে এখন হসপিটাল থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো। না স্যার, কোনোভাবেই করবেন না স্যার। স্যার, আমার ছোট ছোট 3টা বাচ্চা আছে স্যার, আমাকে বের করে দিয়েন না স্যার, প্লিজ। তাহলে তোকে এখন যেটা বললাম সেটা কর, তাড়াতাড়ি গিয়ে খবরটা পৌঁছে দে। রফিক সাহেব দ্রুত এসে মাহিনের কাছে খবরটা দিল, আর মাহিন এটা শুনে প্রচন্ড রেগে একদম সজোরে দেয়ালে একটা ঘুষি মেরে দিল। আঙুল ফেটে রক্ত টকবক করে পড়তে লাগলো। রফিক ভয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। মাহিন খুব ভালো করে জানে তার বাবা এখনো হসপিটালে আছে, কারণ এই সময় তিনি কোথাও যান না। আর আজকে বাহানা দেখাচ্ছে তাকে।
মাহিন কোনো কথা না বলে তার বাবার অফিস রুমের দিকে রওনা দিল। আর এদিকে বেলি শুয়ে আছে, তার আর ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে কেউ আসছে না, তাই রুম থেকে বের হয়ে আসলো। নিজের শরীরের উপর তার কোনো কন্ট্রোল নেই, এতটা দুর্বল হয়ে পড়েছে সে। এর আগে তো কখনো এত দুর্বল হয়ে পড়েনি সে, তাহলে আজকে হঠাৎ করে কি হলো? তার যে এত দুর্বল লাগছে, আর ব্যথার জন্য হাঁটতে পারছে না। এত পরিমাণ ব্যথা করছে, জ্বালা যন্ত্রণা, মনে কি একটা যন্ত্রণা। কিন্তু সবকিছু ভুলে গিয়ে বাবার ভালোবাসার আসক্ত হয়েছে, তার বাবাকে দেখার জন্য বেরিয়ে পড়ল। বেশিক্ষণ হাঁটতে পারলো না, সামনে এসে ধপাস করে পড়ে গেল। আর যে উঠে দাঁড়াবে সে শক্তি সে পাচ্ছে না। আধো আধো চোখের সামনের দিকে তাকিয়ে ঝাপসা দেখছে। শুধু একজনকে দেখা যাচ্ছে, একটা মানুষ তার দিকে এগিয়ে আসছে, এটুকু পর্যন্ত সে দেখতে পেল। কিন্তু ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, চোখ খুলে তাকিয়েই থাকতে পারছে না। চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারল না, চোখ দুটো বন্ধ করে নিতে বাধ্য হলো। আর তারপর কিছু মনে নেই, তার আর মাহিনের সামনে এসেই পড়েছে। মাহিন দৌড়ে এসে দেখে বেলি। তার এত খারাপ অবস্থা দেখে তার মাথা ভরকে গেল। এত দুর্বল হয়ে পড়েছে মেয়েটা। নার্স, নার্স, নার্স। সব নার্স ছোটাছুটি করে মাহিনকে দেখে এগিয়ে আসলো। আর মাহিনের কাছে এসে বেলিকে দেখতে পেয়ে সবাই এসে বেলিকে ধরলো, ধরাধরি করে একটা কেবিনে নিয়ে গেল। তারপর প্রাথমিক চিকিৎসা শুরু করে দিল সবাই। আর মাহিন শুধু বসে সেগুলো দেখছে, কারণ এখানে মাহিনের কোনো কাজ নেই, স্বাভাবিক কাজ, আর এগুলো নার্সরাই করে থাকে। তাই মাহিন সেখানে বসে আছে। এভাবে অনেকক্ষণ চললো। তারপর বেলি মিটমিট করে চোখ খুলে তাকালো, তাকিয়ে দেখে তার আশেপাশে কয়েকজন নার্স বসে আছে, তার সেবা করছে। আমার বাবা কোথায়? আমি আমার বাবার কাছে যাব, আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবেন প্লিজ। চোখ খুলে তাকিয়ে তার মুখ থেকে এই কথাটা সর্বপ্রথম বের হলো। মাহিনের এগিয়ে আসলো, এগিয়ে এসে বেলির পাশে বসে পড়লো, তার হাতে হাত রাখলো। আপনার বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে। তিনি সম্পূর্ণ অসুস্থ আছেন। এখন তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, তিনি ঘুমাচ্ছে। প্লিজ আপনি আমাকে আমার বাবার কাছে নিয়ে যান, আমি আমার বাবাকে দেখব প্লিজ। এই মুহূর্তে তো আপনাকে সেখানে নিয়ে যাওয়া যাবে না, আপনার কন্ডিশন অনেক খারাপ। আপনি একটু সুস্থ হয়ে ওঠেন, তারপর আপনার বাবাকে দেখবেন। আমি একদম ঠিক আছি, আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবেন প্লিজ। আমার কোনো কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। এই জন্য ঠান্ডা মাথায় কারোর সাথে কোনো কথা বলতে নেই। বলতেছি আপনার কন্ডিশন ভালো না। আপনি যদি এখন মারা যান তাহলে আপনার বাবাকে কে দেখবে? আপনি বুঝতেছেন না কেন? আমি আমার বাবাকে এখনই দেখব, প্লিজ আপনি আমাকে নিয়ে যান। আপনার বাবা এখন ঘুমোচ্ছে, আর আপনাকে আমি বলতেছি আপনি ভাব ঠিক আছে। আমাকে কি বিশ্বাস হয় না আপনার? আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা ওষুধ দেওয়া হচ্ছে। এই ওষুধটা খাওয়ার পর আপনাকে আপনার বাবার কাছে নিয়ে যাওয়া হবে। আপনি ওষুধটা খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আমার বাবাকে এক নজর দেখতে চাচ্ছি। আপনি এরকম কেন করতেছেন? আমাকে রাগ কেন দেখাচ্ছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমি আর রাগ দেখাবো না আপনাকে। যেন ওষুধটা খেয়ে নেন, আমি আপনাকে আপনার বাবার কাছে নিয়ে যাচ্ছি। তারপর কোনোভাবে বেলিকে বুঝিয়ে শুনিয়ে ঘুমের ওষুধ দেওয়া হলো, কারণ তার এখন ঘুমানো খুব দরকার। তার শরীরের কন্ডিশন খুব খারাপ অবস্থায়। এই অবস্থায় বেশি চিন্তা করলে হিতে বিপরীত হতে পারে, তাই ঘুমের ওষুধ দিয়ে তার ট্রিটমেন্ট করা হচ্ছে। তার বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন যদি এই অবস্থায় সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার বাবাকে কে দেখবে? অপারেশনের রোগী কম করে 1 মাস বিছানায় শুয়ে থাকবে, তো এই 1 মাস তো নার্স প্রতিদিন দেখতে পারবে না। নিজের মেয়ে হয়ে তো তাকে দেখাশোনা করতে হবে। তারপর মোটামুটি সবাই এখন শান্ত, সবকিছু মিটিয়ে গিয়েছে। এখন মোটামুটি সবাই সুস্থ। এভাবে দিনের পর দিন যাচ্ছে, আর 2 দিন পর বেলি সুস্থ হলো পুরোপুরি। তার বাবা এখন মোটামুটি একটু সুস্থ, কথা বলতে পারে। তারপর বেলিকে তার বাবার কাছে নিয়ে যাওয়া হলো। তার বাবাকে দেখে বেলি তো কান্না করে দিল, আর তার বাবা তো মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে হাওমাও করে কান্না করে দিল। উপস্থিত সবার চোখেই পানি। এরকম বাবা মেয়ের ভালোবাসা দেখে সবাই আবেগে আপ্লুত আর হবে নাই বা কেন? সবাই হয়তো চাইবে তার মেয়ে তার কাছে রাজকন্যা হয়ে থাকবে, কিন্তু বাবার আড়ালে মেয়ে যে নিজেকে কতটা বিসর্জন দিয়েছে তাকে সুস্থ করার জন্য, সেটা যদি বাবা জানতে পারে তাহলে কি হবে? প্রিয় মানুষগুলোর জন্য নিজের দেহের সবকিছু মিলিয়ে দিতে জানে, কিন্তু তারপরও সে প্রিয় মানুষকে হারাতে চায় না। সেখানে তো বাবা। এভাবে বেশ কিছুদিন চলে গেল। তারপর হসপিটাল থেকে তার বাবাকে রিলিজ দেওয়া হলো। আজকে বেলি তার বাবাকে নিয়ে বাড়িতে চলে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। এখানে ধন্যবাদ দেওয়ার কোনো কিছু নেই।
আপনি আমার একটা কন্ট্রাক্টে সাইন করেছেন, তাই আমি আপনার উপকার করেছি। আমি কন্ট্রাক্টে সাইন করেছি মানে? কখন করলাম আমি কন্ট্রাক্ট? আর কিসের কন্ট্রাক্ট? এখন এসব নিয়ে কথা বলা যাচ্ছে না। এখন আপনি বাসায় যাচ্ছেন, আপনার বাবাকে নিয়ে বাসায় চলে যান। হ্যাঁ বুঝলাম, আমি বাসায় যাব আমার বাবাকে নিয়ে, কিন্তু আপনার সাথে আমার কিছু কন্ট্রাক্ট হলো। আর কখন, কিসের, আর সেটা কি? সেটা সময় হলে বুঝতে পারবেন। এখন কথা বলতে চাচ্ছি না। আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এখন আপনি আপনার বাবাকে নিয়ে এখান থেকে চলে যান। দেখেন প্লিজ, বলেন আমার সাথে আপনার কি কন্ট্রাক্ট হলো? আর আমি তো আমার জ্ঞানে ছিলাম না। আপনার সাথে না আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না, মেজাজ গরম হয়ে যাচ্ছে। যেটা বলতেছি সেটা শুনেন, সময় হলে সব জানতে পারবেন। প্লিজ যদি বলতেন ব্যাপারটা। এবার কিন্তু পুরো মাথা গরম হয়ে যাচ্ছে আমার। সবার সামনে কিন্তু অপমান করতে বাধ্য হব। বেলি ব্যাপারটা বুঝতে পারছে, তাই সে কোনো কথা বলল না। তার বাবার কাছে গেল। তার হাসি মাখা মুখখানে নিমেষে কালো মেঘে শুয়ে গেল। তার ভেতরটা যে আনন্দ ছিল, সে আনন্দটা মাটি হয়ে গেল। তার এখন শুধু একটাই চিন্তা ভাবনা, তার সাথে আবার কিসের কন্ট্যাক্ট করলো। কিরে মা, কি হলো তোর? চল, দেরি হচ্ছে না, বাড়িতে যাব। কতদিন ধরে বাড়িতে যাই না তোর। হ্যাঁ বাবা, বাড়িতে যাব। অনেক দিন পর তোমার সাথে অনেক মজা করব। চলো বাড়িতে যাই। কি কোনো কিছু হয়েছে? তোকে এরম লাগছে কেন? ছেলেটা তোকে কি বললো আমাকে বল। অন্য ব্যাপারে বাবা, আমি একটা কাজ চাচ্ছিলাম তো ওনার কাছে, উনি দিতে চাচ্ছিল না, তাই একটু মনটা খারাপ হয়ে গেল। আরে বাদ দে তো, কপালে যা আছে তাই হবে। এখন চল তো বাসায় যাই। বাসায় যেতে ইচ্ছে করতেছে আমার এখন অনেক। তারপর বেলি তার বাবাকে একটা সিএনজিতে উঠিয়ে নিল। তারা তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারপর বাসায় চলে আসলো। এসে বাসায় সবকিছু গুছিয়ে নিল, নতুন করে পরিপাটি করে সাজিয়ে নিল। অনেকদিন থেকে বাসায় থাকে না তারা, তার জন্য বাসাটা কেমন এলোমেলো হয়ে আছে, আর কেমন জানি অপরিষ্কার হয়েছে। সব পরিষ্কার করতে লাগলো। আর এদিকে জি স্যার, বলেন কি বলবেন, আমি শুনেছি। শুধু শুনলেই হবে না, আপনাকে কিছু কাজ করতে হবে, আর সেটা আপনাকেই করতে হবে। স্যার আসলে আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি আপনার সমস্যা কোথায়, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি করব। জি একবার কাজের কথা জিজ্ঞেস করবেন না যে কাজটা কি? স্যার বলেন, আমাকে কি করতে হবে? আপনাকে দুজন মানুষকে খুন করতে হবে, বুঝছেন? আর সেটা আপনাকেই করতে হবে। স্যার স্যার এসব কি বলতেছেন? আমি করব খুন? স্যার আমি পারবো না স্যার। আমি যেহেতু বলছি আপনাকে করতে হবে না, আপনাকেই করতে হবে। রফিক সাহেব কি করবে না করবে বুঝতে পারছে না। তার গলায় যেন কাঁটা আটকে গিয়েছে। এখন কি করবে? এদিকে ভয় পাচ্ছে না, তার এখন শুধু একটা চিন্তা হয়, এখান থেকে কোনো মতে সরে যেতে পারলেই হয়। কিন্তু মাহিন তো তাকে ছেড়ে দেবে না, সেটা তিনি ভালো করে জানে। যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে তাকে এনে কুচি কুচি করে কেটে ফেলে রেখে দেবে। এখন উপায় পাচ্ছে না রফিক সাহেব, একদম ঘেমে একাকার অবস্থা। রফিক সাহেব সেখানে টেনশনের মাথায় বসে পড়ল। কি করবে না করবে বুঝতে পারছে না, কি উত্তর দেবে। কোন উত্তর দিয়েতে লাভ নেই। তাকে যেটা করতে বলবে সেটাই করা লাগবে, না হলে তার জীবন যাবে, এটা খুব ভালো করে জানেন তিনি। কিন্তু কাকে খুন করতে হবে আর কোথায় খুন করতে হবে সেটা শুনে দেখুক, তারপর না হয় পরে ডিসিশন নেবে। পালিয়ে যাবে নাকি কি করবে সেটা আগে শুনে নিক। জি স্যার, আমি রাজি, কিন্তু কাকে ফোন করতে হবে স্যার? আর এখন কোনো কিছু বলার ইচ্ছা করতেছে না, এখন অন্য কিছু ইচ্ছা করতেছে। আপনি এখন যান, পরে আপনাকে ফোন দিয়ে ডেকে নেব। স্যার এখন বলেন, তাহলে আমি সেই হিসাবে প্রস্তুতি নিব, নিজেকে তৈরি করব। এত তৈরি করতে হবে না, এখন যেটা বলতেছি সেটা শুনেন। এখান থেকে যান, আর আপনি আপনার চেম্বারে গিয়ে বসেন, রোগী রাখেন, যান। কিন্তু স্যার আপনি যে বললেন 2টা খুন করতে হবে, তাহলে সেটা কি আপনি আমার সাথে মজা করছিলেন? আমাকে দেখে কি মনে হয় আমি আপনার সাথে মজা করতেছি? আর আপনি কে যে আপনার সাথে আমি মজা করব? তারপর রফিক সাহেব সেখানে আর কোনো কথা বলার সুযোগ পেল না। কোনো কথা বলার স্কোপ নেই। কি বলবে? যেটা বলবে সেটাই রাগ দেখাবে, তাই সেখানে তিনি আরো বেশি কোনো অপেক্ষা করলেন না, সেখান থেকে চলে গেলেন। আর এইদিকে বেলি এবং তার বাবা দুজনে মিলে বাড়িটা ঝকঝকে পরিষ্কার করে নিল। এখন শান্তি লাগছে।
কতদিন পর তারা এবার বাড়িতে হাসাহাসি করছে। শেষ কবে যে এভাবে শান্তিতে নিঃশ্বাস নিয়েছিল মনে নেই বেলির। আজ 21তম দিনে তারা মহাকুড়ি, তারা অনেক বেশি খুশি। বেলি খুশি মনে রান্না বসিয়ে দিল, তার বাবাকে তার পছন্দ মতো রান্না করে খাওয়াবে বলে। কিন্তু কথাই আছে না, খুশির মুহূর্ত বেশিক্ষণ থাকে না। সেটাই হলো বেলির সাথে আবারও। তার বড় আপুর গলার আওয়াজ ভেসে আসলো তার কানে। তার বড় আপুর গলার আওয়াজ ভেসে আসলো তার কানে। তার বাবা যে অংশের ভাগ পাবে সেই অংশের ভাগ চাচ্ছে এখন। আর যদি সেই ভাগ না দেওয়া হয় তাহলে ঝামেলা হবে, অনেক বড় ঝামেলা। কারণ শিউলির যেখানে বিয়ে হয়েছে তারা অনেক প্রভাবশালী লোক, আরও অনেক জঘন্যতম লক্ষ্য, তারা টাকা, নেশা। তার বড় আপুর গলার আওয়াজ ভেসে আসলো তার কানে। তার বাবা যে অংশের ভাগ পাবে সেই অংশের ভাগ চাচ্ছে এখনই। আর যদি সেই ভাগ না দেওয়া হয় তাহলে ঝামেলা হবে, অনেক বড় ঝামেলা। কারণ শিউলির যেখানে বিয়ে হয়েছে তারা অনেক প্রভাবশালী লোক, আরও অনেক জঘন্যতম লোক। তারা টাকা, নেশা এই দুইটা ছাড়া আর কিছুই বোঝে না। বেলিকে তার দেবরের সাথে বিয়ে দিতে চাইছিল, আর বেলি রাজি না হওয়ার কারণে আজকে তাদের এই দুরবস্থা। একজন আপন বোন আর একজন আপন বোনের যে কতটা ক্ষতি করতে পারে সেটা শিউলিকে না দেখলে বোঝা যেত না। শিউলি এমন একজন পার্সন, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। একজন যা ছোট বোন, আদরের ছোট বোন, আর আদরের একজন বাবা বেঁচে আছে। মা তো অনেক আগে মরে শান্তিতে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তার এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের স্বার্থ ছাড়া শিউলি কিছুই বোঝে না। দেখ আপু, চিল্লাচিল্লি করিস না। বাবা মাত্র সুস্থ হয়ে বাড়িতে আসলো, একদিন সময় দে, তোর সম্পত্তির ভাগ বুঝিয়ে দেবে তোকে। এই ছেকরি, তোর দেখি কথা ফুটছে মুখ থেকে। এখন চুপ করে থাক। আমি এসেছি আমার সম্পত্তির ভাগ, আজকে আমি নিয়ে যাব। দেখ আপু, এরকম করিস না, বাবা আবার অসুস্থ হয়ে যাবে। আর আমাদের হাতে এমন কোনো টাকা নেই যে বাবাকে নিয়ে আমি বাইরে কোথাও যাইতে পারবো। অনেক কষ্টে সুস্থ করে নিয়ে এসেছি মানুষটাকে, একটু শান্তিতে থাকতে দে। আমার ভাগটা আমাকে দিলেই আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তারপর তোরা শান্তিতে থাক, ভালো থাক। আমার কি? তোর তো কিছুই না, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমাদের একটু শান্তিতে থাকতে দে, একটা দিন সময় দে। তারপর তোকে তো সম্পত্তি বুঝিয়ে দিয়ে আমরা এখান থেকে চলেই যাব। আহারে দরদি বোন আমার, তোর এসব কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। আমার সম্পত্তির ভাগ দরকার, আমি ভাগ নিয়ে চলে যাব। আমার ছোট মেয়েকে তুই কোনো জব্দ করতে পারিস না, তোকে আমি এক কানা করিয়ে দেব না। তুই চলে যা আমার চোখের সামনে থেকে। এই বুইরা, একটা কথা বলবি না, কথা কম বল, আর আমার সম্পত্তির ভাগ দে। আজকে যদি আমার একটা ছেলে থাকতো তাহলে তোরা কেউ কখনো আমার সম্পত্তির ভাগ চাওয়ার সাহস করতি না। এই জন্য তোর ছেলেকে হারিয়ে ফেলেছিস, তোর কপালে দুঃখ আছে বুঝছিস? তার জন্য তোর ছেলে তোর কাছ থেকে হারিয়ে গিয়েছে। বাবা, আপু এসব কি বলতেছে? আমার ভাই ছিল, আমাকে এতদিন বলনি কেন? আর এই কাহিনী কি? আরে সেটা তো সবাই জানে যে তার ছেলে হারিয়ে গিয়েছে, কিন্তু সত্যি কাহিনী কি জানিস? ছেলেকে বিক্রি করে দিয়েছে। বাবা, আপু এসব কি বলতেছে? তুমি তোমার ছেলেকে বিক্রি করে দিয়েছো? কি বলতেছে? আমি এসব কি শুনতেছি? মারে, আমার একটু কথা শোন, আমার একটু বোঝ তোরা। এখন ঘটনা কি আমাকে খুলে বলবা নাকি কি হয়েছে? আর তুমি আমার ভাইকে বিক্রি করছো মানে? যেটা অনেক বড় লম্বা একটা কাহিনী, তবে শুনবো। এখন একটু সময় দে আমাকে, একটু সুস্থ হতে দে, তোকে সব বলবো আমি। এত ইমোশনাল ড্রামা তোমার দেখার আমার সময় নেই। আমার সম্পত্তির ভাগ দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। তারা তিন বাপ বেটি ভালোই ঝগড়া করছিল। আশেপাশের সবাই এটা জানে তাদের নিত্যদিনের ঝগড়া, তাই কেউ এগিয়ে আসে না। তারা প্রতিদিনই তো এভাবেই ঝগড়া করে, আর পাড়া প্রতিবেশী শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তারা তাদের এই ঝগড়াকে ঝগড়া মনে করে না, পারিবারিক কথাবার্তা মনে করে। তাই কেউ এগিয়ে এসে দু একটা কথা বলা থামিয়ে দেয় না, সবাই অভ্যস্ত হয়ে গিয়েছে এরকম ঝগড়া দেখতে দেখতে। হুট করে বাহিরে গাড়ির আওয়াজ হলো। কে আবার আসবে এই অসময়ে গাড়ি নিয়ে গলিতে? বেলি, শিউলি আর তার বাবা, তারা তিনজনই উঠোনে বসেছিল। হঠাৎ করে স্যুট বুট পরে একটা লোক ভেতরে প্রবেশ করলো। শিউলি আর শিউলির বাবা চিনতে না পারলেও খুব ভালোভাবে লোকটাকে চিনতে পারলো। আর লোকটাকে দেখে বেলির গলা শুকিয়ে গেল। এখানে কি করছে উনি, আর এখানে ঠিকানা পেল কিভাবে, আর এখানে আসার কারণ কি? নানান প্রশ্নের জর্জরিত হচ্ছে নিজের মাঝে বেলি। কিন্তু মুখ ফুটে যে একটা কথা বের করবে, বসতে বলবে বা কিছু বলবে সেটাই বলতে পারছে না। ভয় কাঁপছে, ভেতর থেকে শীতল হয়ে আসছে। আরে কে আপনি? আর হুট করে বাড়ির ভেতরে ঢুকে গেলেন, কোনো কথা নেই, বার্তা নেই। একজন অপরিচিত লোক আসলে তার সাথে বুঝি এরকম করে কথা বলেন আপনারা? অপরিচিত লোক কেন আসবে আমাদের বাড়িতে? তার তো এখানে কোনো দরকার হয় না।
কখন যে কার কোথায় দরকার হয় সেটা কি কেউ জানে? আরে আজব তো, আপনি এখান থেকে বেরিয়ে যান তো। আপনার সাথে আমাদের কোনো দরকার নেই। আর আপনি কী জন্য এসেছেন সেটা বলেন। আপনার সাথে আমার কোনো লেনদেন নাই, আপনার সাথে আমার কোনো কথাবার্তা নেই। আপনি আপনার মতো চুপ করে থাকেন, আমি আমার মতো আমার কাজ চালিয়ে যাই। আর আমার সাথে যার কথা আছে তার কথা আছে, আপনি চুপ করে থাকেন। আচ্ছা বাবা, কে তুমি আর কোথা থেকে আসলে? আর আমাদের বাড়িতে বা কি এখন দরকার তোমার? আছে, অনেক দরকার, যে দরকারগুলো হয়তো আপনি বুঝবেন না, যার বোঝার সে বোঝা যাচ্ছে। বাবা, আমি তোমার কথার মানে বুঝতে পারতেছি না। কি বলতেছো, কি করতেছো বা কি করতে চাচ্ছ? আপনি একটু রেস্ট করেন, আপনি অসুস্থ না, আপনি রুমে গিয়ে রেস্ট করেন। আর আপনার বড় মেয়ের সাথে আমার কিছু কথা আছে, তারপর দরকারি প্রয়োজনীয় কথাবার্তা, কাজ দুটাই আছে। লোকটার কথা শুনে এবার বেলি সেখান থেকে উঠে দাঁড়ালো, তার রুমের ভেতর চলে গেল। তার ভেতরে কম্পন সৃষ্টি হয়েছে, কাঁপাকাঁপি করছে। এই লোক এখানে কিভাবে আর কিভাবে ঠিকানা পেল? তার বাড়িতে বা কি করতে আসছে? আর শিউলির মনে অনেক কৌতূহল তৈরি হচ্ছে। তার ছোট বোনের আচরণ ব্যবহার দেখে তার ভালো মনে হচ্ছে না। তার বাবা নর্মালি বসে আছে, কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না আসলে কি চলছে এখানে। তারপর শিউলি তার বাবাকে আবার জমির ভাগ, টাকা পয়সার ভাগ চাওয়া শুরু করে দিল। তার বাবা তাকে এত অনুরোধ করছে যে একজন মেহমান আছে তার সামনে অন্তত এসব কথা না তুলতে, তাকে বিদায় করে দিয়ে আলাপের মাধ্যমে তার একটা সিদ্ধান্ত নেবে। কিন্তু তার বড় মেয়ে কোনোভাবেই মানতে পারছে না। শেষ পর্যন্ত একটা কথা এসে দাঁড়ালো, এখন যদি উনি সম্পত্তির ভাগ না দেয় তাহলে হচ্ছে যে শিউলির স্বামীর লোকেরা এসে পুরো বাড়ি ভেঙে নিয়ে চলে যাবে এখান থেকে। এই যে আপু, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কিছু বলতে যাচ্ছি। এখানে আমরা আমাদের ফ্যামিলির কথা বলবো, আপনি কে মাঝে নাক গলান? আসলে আমি কেউ না, কিন্তু আমি যদি একটু কথা বলি মনে হয় আপনার সমস্যার সমাধান হতে পারে। দেখেন, আমাদের পারিবারিক কথা মতো আপনি নাক গলাতে আসবেন না। আর আপনি এখনো যাচ্ছেন না কিসের জন্য? আচ্ছা, যদি আমি আপনার ভাগে টাকাগুলো দেই তাহলে তো আপনি এখান থেকে চলে যাবেন, ঝামেলা করা ছাড়া। আপনি কে আর আপনার থেকে কেন আমি টাকা নেব? সেটা বড় কথা না যে আমি কে, কিন্তু আমি আপনি টাকা পাচ্ছেন, আপনার ভাগের টাকা পাচ্ছেন, তো ভেবে দেখেন। আপনি কে বলেন তো? আর আমাদের ফ্যামিলিগত সমস্যায় আপনি কেন নিজেকে জড়িয়ে নিচ্ছেন? আর আপনি এখান থেকে চলে যাচ্ছেন না কেন? তাহলে আপনার মুখ থেকে কথা শেষ পর্যন্ত বের হলো? আসলে আপনার সাথে না কিছু কথা ছিল, আপনি একটু বাইরে আসেন। যা বলবেন এখানে সবার সামনেই বলেন, এখানে সবার সামনে বললে সমস্যা নেই। আমি বলতে চাচ্ছি না সবার সামনে, কিন্তু আপনি যদি বাইরে আসেন তাহলে ভালো হয়। আচ্ছা, আপনি বাহিরে কি অপেক্ষা করেন? আমি আপুকে বিদায় করে তারপর আসতেছি। আমাকে বিদায় করে তারপর বাইরে যাবে মানে? তুই আমার সম্পদের ভাগ দে, তোর বাপকে বল আমাকে ভাগ দিতে। এটা কোনো কথা আপু? তুই একটা অপরিচিত লোকের সামনে তোর নিজের জন্মদাতা পিতাকে অসম্মান করতেছিস, তাও আবার তিনি অসুস্থ। আমি এত কথা বলতে পারবো না। আমার টাকা দিলে আমি এখান থেকে চলে যাব। এই জন্য তো বললাম, আপনি ভাগে কত টাকা পাবেন আমাকে বলেন, আমি দিচ্ছি। আর আমি পরে আপনার বাবা বা আপনার বোনের কাছ থেকে আস্তে আস্তে নিয়ে নেব। আপনি কোন শর্তে টাকা দিতে চাচ্ছেন আমি সেটা বুঝতে পারছি না। আপনি আমাদের ফ্যামিলিগত সমস্যায় কেন বারবার নিজেকে জড়িয়ে নিচ্ছেন? সেটা একটু পরে বুঝতে পারবেন। দেখেন, আমি এরকম কোনো কিছু চাচ্ছি না। আমাদের সমস্যা আমরা সমাধান করব। আপনাদের বাড়ির বাইরে অনেকে বলাবলি করতে শুনলাম যে এটা আপনাদের নিত্যদিনের ঝগড়া, আর এটা কেমন দেখায় পরিবেশ নষ্ট করার মতো একটা অবস্থা আপনাদের ভেতর। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 5 লক্ষ টাকা দেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর কখনো বাড়িতে আমার কোনো দাবি দেওয়া থাকবে না। এইভাবে তো মুখে কোনো কথা বললে বিশ্বাস করেন। আমি আপনাকে কন্ট্যাক্টে সেন্ড করতে হবে যে আপনি 5 লক্ষ টাকা নিয়ে এখান থেকে সব কিছু ঝামেলা মিটিয়ে চলে যাবেন। আর আপনি এখানে কখনো টাকার দাবি বা সম্পত্তির দাবি নিয়ে আসবেন না। আচ্ছা, আমি তাতেও রাজি। আমার 5 লক্ষ টাকা পেলে আমি সব কন্ট্রাক্টে সাইন করতে রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কিছু একটা রান্না করে খাওয়াবেন না আমাকে? আমি হয়তো আপনাকে এত বড় উপকার করতেছি, তাহলে আপনার হাতে তো রান্না আমি খাইতেই পারি, তাই না? জি অবশ্যই, এটা আমি করতেই পারি। আর রান্না করে খাওয়ানো এটা তো আহামরি কিছু না। আচ্ছা আপু,
তাহলে আপনি রান্নার কাজ করেন। আপনার ছোট বোনের সাথে আমার কিছু কথা আছে, কথাগুলো শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে যাব। আমি আমার টাকাগুলো কখন পাবো? এখনই আমি টাকা নিয়ে তারপর এবার থেকে বের হব। আমি আপনাকে টাকা দিয়ে তারপর এখান থেকে যেতে দেব, বুঝছেন? তার জন্য আপনাকে রান্না করতে বললাম। এই সময়ের মাঝে সব প্রসেস কমপ্লিট হবে, আর যাওয়ার সময় আপনি আপনার টাকা বুঝে নিয়ে চলে যাবেন। তারপর শিউলি একখানা হাসি দিল, তারপর রান্না রুমে পা বাড়ালো। বেলা চিল্লিয়ে উঠল, রান্না করা যেতে মানা করলো তাকে, কিন্তু মাহিন বেলিকে ইশারায় বুঝিয়ে দিল এখন তাকে কিছু না করতে, না বলতে। মাহিন বেলির বাবার সাথে কিছুক্ষণ কথা বলল, বিষয়টা বুঝিয়ে দিল। এখন তাকে কিছু না বলতে। মাহিন বেলির বাবার সাথে কিছুক্ষণ কথা বলল, বিষয়টা বুঝিয়ে দিল। তারপর তিনি রুমে চলে গেল রেস্ট করার জন্য। মাহিন বেলিকে নিয়ে বাইরে চলে আসলো, গাড়িতে করে একটা লিকার পাড়ি নিয়ে আসলো। নির্বিল একটা পরিবেশ। এখন বলেন আপনার কি কথা আছে আমার সাথে, আর আপনি তখন কিসের কন্ট্যাক্টের কথা বলছিলেন আমাকে? এত তাড়াহুড়ো অবলা তো চলবে না, ধীরে ধীরে কথাগুলো বলি। আমি বুঝতে পারতেছি না, আপনি আমার আপুকে এতগুলো টাকা দিচ্ছেন, আমাদের এত সমস্যা থেকে মুক্ত করতেছেন, আসলে আপনার মতলব কি? এখানে কোনো মতলব নেই, কিন্তু অনেক কিছু আছে, সেটাও বলতে পারেন। করছেন সে কন্ট্যাক্ট সম্পর্কে এখন আপনাকে বলবো, আর আপনি শুনবেন। কি এমন করছি কন্ট্যাক্টে? এমন লেখা ছিল আপনি আমাকে খুন করে ফেলবেন, আপনি আমাকে নির্যাতন করবেন, বা আপনি আমাকে আপনার গোলাম বানিয়ে রাখবেন। আমি সব কিছুতে রাজি, কিন্তু আমার বাবাকে এসব কিছু জানাবেন না। আমি তো এসব নিয়ে চিন্তাও করি নাই, কল্পনাও করিনি আপনি যত সব ভাবতেছেন। কিন্তু আপনাকে মেরে ফেলার একটা প্ল্যান ছিল, কিন্তু এখন সেটা ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল কেন করলেন? আপনি আমাকে মেরে ফেলেন, আমি এক কথায় রাজি। আপনি যদি আমাকে খুন করেন বা আমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিক্রি করেন, আমি সব কিছুতে রাজি, কিন্তু প্লিজ আপনি আমার বাবাকে কিছু বলবেন না। আপনার তো জীবনটা মতো শুরু হতে যাচ্ছে, তো সবাই বাঁচতে চায়, আর আপনি মরতে চান। আপনার মতো তো আর সবার জীবন, যার কষ্টগুলো না সে বোঝে, যার জীবন সেই বোঝে তার জীবনের মর্ম। আপনি হয়তো আপনার জীবনকে নিয়ে অতিষ্ঠ, কিন্তু আপনি যদি আমার জায়গায় থাকতেন এতদিনে নিজেকে হয়তো মৃত্যুপুরীতে আবিষ্কার করতেন। এসব কথা বাদ দেন, কাজের কথায় আসেন। আসলে আপনার আমার সাথে কি চুক্তি হয়েছে, আর আমি কি কথা এমন দিয়েছি যেটা আমাকে এখন রাখতে হবে? তারপর মাহিন সব কিছু খুলে বলল। আসলে কন্ট্রাক্ট এরকম ছিল যে যদি অপারেশন অবস্থায় তার বাবা কোনো অঘটন জনিত কারণে মারা যায় তাহলে সম্পূর্ণ দায়ভার বেলির। এখানে কর্তৃপক্ষের কোনো দায়ভার থাকবে না, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তার হায়াত ছিল না বিধায় মারা গিয়েছে। হ্যাঁ, এটা প্রায় সকল হসপিটালের নিয়ম, কারণ বংশই ছাড়া কেউ কারো অপারেশন করে না। কোনো একটা ত্রুটির কারণে যদি রোগী মারা যায় তাহলে কর্তৃপক্ষ কোনো দায় নেয় না। আর দ্বিতীয় যে কন্ট্রাক্টটা ছিল সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। যদি অপারেশন সাকসেসফুল হয় তাহলে সেই মাহিন বেলিকে যেটা বলবে বেলি সেটা শুনতে বাধ্য। এই নিয়ম ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত বেলি পৃথিবীর বুকে বেঁচে থাকবে। আর যদি বেলি কথা শোনার পর বেলি যদি নিজের জীবন নিজেই দিতে চায় তাহলে তাকে মাহিনের হাতে নিজের জীবন তুলে দিতে হবে। আর মাহিন যেভাবে খুশি তার জীবন নিয়ে খেলা করতে পারবে, আর সেটা ভয়ঙ্কর হতে পারে। এটার মানে কি আমি বুঝলাম না, কি বোঝাতে চাচ্ছেন আপনি? এখানে আমি কিছু বলতে চাইনি, আপনি এখন থেকে আমার গোলাম বলতে পারেন। আমি আপনাকে যেটা বলবো আপনাকে সেটা শুনতেই হবে। আর যদি আমি আপনার কথাগুলো না রাখি তাহলে? তখন উল্লেখ করা আছে, যদি আপনি আপনার নিজেকে শেষ করতে চান তাহলে তাও আপনাকে আমার কাছে আসতে হবে। আর যদি আমি আপনার কথা না গিয়ে নিজের সুইসাইড করি, তখন তো আপনি আমার কিছু করতে পারবেন না। সেটা আপনি কখনোই করতে পারবেন না, কারণ আপনার শরীরের ভিতরে আমি একটা চিপ লাগিয়ে দিয়েছি, যেটা আমাকে সবসময় আপনার সব ইনফরমেশন দিবে। আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না। আপনি মূলত চাচ্ছেনটা কি? আমাকে দিয়ে কি করাবেন আপনি? সেটা সময় হলে বুঝতে পারবে, কিন্তু এখন আমি যাচ্ছি, তুমি আমার সাথে রুম শেয়ার করো। আগেই বুঝতে পারছিলাম যে আপনার আমার শরীর লাগবে। ঠিক আছে, নিয়ে নেন, যেহেতু এখন আপনার কাছে আমি বন্দি। তাহলে এত কথা কিসের? চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর মাহিন বেলিকে তার গাড়িতে উঠিয়ে নিল, লক্ষ্য এখন হোস্টেলের দিকে। তারপর কিছুক্ষণের মধ্যে হোস্টেলের সামনে এসে পৌঁছালো। গাড়িটা হোস্টেলের পার্কিং এরিয়ার পার্ক করে রেখে এসে বেলির হাত ধরে উপরে নিয়ে আসলো। একটা রুমের ভেতর প্রবেশ করলো। রুম নাম্বার 709। আর রুমের ভেতর ঢুকে বেলি একদম হতভম্ব।
এসব কি? এত অস্ত্র, এত ভয়ঙ্কর একটা রুম, বেলির কলিজা শুকিয়ে যাচ্ছে। না জানি তার সাথে এখন এই পাগলামি, মানুষটা কি পাগলামি শুরু করে দেয় আল্লাহই ভালো জানে। বেলির ভেতর শুকিয়ে যাচ্ছে, সে কিচ্ছু বলতে পারছে না, করতে পারছে না। আর মাহিন অস্ত্রগুলো রেডি করছে। একে একে বেলিকে একটা বিছানার উপর শুয়ে থাকতে বলল। বিছানার উপর উঠে শুয়ে পড়ল। আর মাহিন একে একে বেলের সরলে থাকা সব কাপড় একটা চাকুর মাধ্যমে কেটে দিচ্ছে। ধীরে ধীরে এক সময় বেলির শরীরে থাকা সব কাপড় কেটে ফেলে দিল। আর বেলি লজ্জায় চোখ খুলে তাকাতে পারছে না। তারপর বেলি শরীরে একটা ইঞ্জেকশন প্রয়োগ করা হলো। আর ইঞ্জেকশনের কিছুক্ষণের মধ্যেই বেলি সেন্সলেস হয়ে গেল। তার আর কিছুই মনে নেই। বেলির যখন জ্ঞান ফিরল তখন থেকে সে হসপিটালে যে ড্রেসটা তাকে পরানো ছিল সেই ড্রেস তাকে আবারও পরানো হয়েছে এখানে। আপনি মূলত এই ড্রেসটা আমাকে কেন পরান বলেন তো? এই ড্রেস পরার মানে কি? তুই আমাকে কোনো প্রশ্ন করার ক্ষমতা রাখিস না। এখন আমার মাথা মালিশ করে দে, মাথা ব্যথা করতেছে। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আপনি আমার সাথে কি করছেন? আর আমাকে ইঞ্জেকশন কেন দিছেন? আমাকে সেন্সলেস করে কেন রাখছেন? তোকে বলছি না তুই আমাকে প্রশ্ন করার ক্ষমতা রাখিস না, তারপর তুই প্রশ্ন করিস কোন সাহসে? কথা বলতে পারবো না। আপনি আমার প্রশ্নের জবাব দেন। আমি কি ক্ষতি করেছি আপনার? আপনি আমাকে একেবারে মেরে ফেলেন এরকম যন্ত্রণা দেওয়ার থেকে। এত যদি মরার শখ তাহলে এই কন্ট্রাক্টর সাইন করে দে। তোকে আমি বেশিক্ষণ রাখবো না, 1 মিনিটের মধ্যেই তোর ইচ্ছা আমি পূরণ করে দিচ্ছি। দে, সাইন করে দে। এবার বেলি পুরো ভয় শুকিয়ে গেল, আর কোনো কথা বলছে না। মাহিনের কথা মতো মাহিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তেল মালিশ করে দিচ্ছে, এক কথায় বডি ম্যাসাজ করে দিচ্ছে। যখন বডি ম্যাসাজ করা শেষ হলো তখন বলল তাকে নাকি এখন গোসল করিয়ে দিতে হবে। এসব যন্ত্রণা কার ভালো লাগে? এরকম বাহানা ছোট বাচ্চাদের মতন কথাবার্তা শুনে হাসিও পাচ্ছে, ভেতরে ভেতরে রাগও হচ্ছে। কি করবে না করবে বুঝতে পারছে না বেলি। আর এরকম বাহানা আর এরকম কথাবার্তা আর এরকম ব্যবহার তার একটাও ভালো লাগছে না। কোনটা ভালো লাগছে তো আর একটা হাস্যকর লাগছে, কোনোটা ভালো লাগছে তো আর কোনোটা হাস্যকর লাগছে। আর একটা মেজাজ গরম করে দিচ্ছে বেলির। আপনি কি ছোট বাচ্চা যে আমি আপনাকে গোসল করিয়ে দেব? আমি এত কথা শুনতে চাচ্ছি না। আমি বলছি গোসল করিয়ে দিতে, গোসল করিয়ে দিবে। আপনার কি লজ্জা সম্পর্কে কিছু নেই? আমি আপনাকে গোসল করিয়ে দিতে যাব? আমি কি আপনার বিয়ে করা বউ নাকি? তাই বিয়ে করা বউ না, কিন্তু তার থেকে কম কিসের? কন্ট্রাক্টে সাইন করা। বলে আপনি যেটা বলবেন আমাকে সেটা করতে হবে? আমি আপনাকে গোসল করিয়ে দিতে পারবো না। তোমাকে পারতেই হবে, আর তোমাকেই গোসলটা করিয়ে দিতে হবে। আর আমি তোমাকে গোসল করিয়ে দেবো, চলো। কি? আপনার মাথা ঠিক আছে? আপনি আমাকে গোসল করিয়ে দিবেন মানে? এত লজ্জা পাওয়ার কিছু নেই, আর এত অবাক হওয়ার কিছু নেই। এমন না যে আমি আপনাকে দেখিনি ভালো করে। তাই বলে আমি আপনার থেকে আমাকে গোসল করিয়ে নিব, এটা কখনো না। মাহিন আর বেলিকে একটা কথা বলতে দিল না, কোলে তুলে নিল। তারপর ওয়াশরুমের ভেতরে নিয়ে আসলো আর এসে আবার ছেড়ে দিল। দুজনেই থাকবে যা হয়ে যাচ্ছে। বেলি ছুটাছুটি করছে, মাহিনের বুকে কিল খুশি মারছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে বেরিয়ে যাবে, কিন্তু এখন বেরিয়ে গিয়ে লাভ নেই, দুজনেই তো কাঁদবে। যা হয়ে গিয়েছে। মাহিন এক দৃষ্টিতে বেলির মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে, আর বেলি ছুটাছুটি করছে। আমার ঠান্ডা লাগছে। তো কি হয়েছে? একটু ঠান্ডা খেলে কিছু হবে না, সমস্যা নেই। আমার পছন্দ মানে ঠান্ডা লাগতেছে, আমি বাইরে যাব, আমাকে বাইরে যেতে দেন। এখন বাইরে যাওয়া হবে না, যখন অনুমতি দেব তখন। তার আগে পাগল নাকি বুঝতেছি না, সব কিছুতে জোর করতেছেন বুঝলাম, কিন্তু এখন আমার ঠান্ডা লাগতেছে। এখন তো আমাকে বাইরে যেতে দিবেন। যখন অনুমতি দিব তখন, তার আগে বাইরে যাওয়া হবে না মানে হবে না। বেলি আর কোনো কথা বলার সাহস পেল না। কি বলবে? একটা মানুষকে যদি কিছু বলা হয়, মানুষটা বুঝেও যদি না বুঝার ভান করে থাকে, তাহলে তো তাকে কোনো কিছু বুঝিয়ে লাভ নেই, তাই না? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এরকমটা করতে পারে না। তার মস্তিষ্কে সমস্যা না থাকলে কখনোই এভাবে জোর করতেন না। সব কিছুতে একটা মানুষ, আর ঠান্ডা লাগছে, তাকে অত্যাচার করার ইচ্ছা অনবরত। সরকার এভাবে পানিতে ভিজিয়ে রেখে ঠান্ডায় কি আর বলবে? কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না বেলি। বেশ কিছুক্ষণ থাকলো, তারপর মাহিন হঠাৎ করে বেলিকে কোলে তুলে নিল, আবার নিয়ে বাইরে চলে আসলো। এখন বেলির মনে হচ্ছে এসে হাঁটাচলা করতে সে ভুলে যাবে। হুটহাট করে এভাবে কোলে তুলে নিয়ে কোথাও নিয়ে যাওয়া, আবার তাকে কোলে তুলে সেখান থেকে নিয়ে আসা। আর বেলি যে এখন কন্ডিশনে থাকে, কোলে তুলে না নিয়ে আসলে মনে হয় না বেলি সেখান থেকে আসতে পারতো। এতটা ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা একদম জমে গিয়েছে বেলি। মাহিন তাকে নিয়ে এসে বিছানায় ফেলে দিল, তারপর তার গায়ে থাকা জামা কাপড়গুলো
খোলা শুরু করলো, তারপর খুলে ছিঁড়ে ফেলে দিল, তারপর একটা শুকনো তাওয়ালা নিয়ে এসে তার গা মুছে দিল, তারপর একটা কম্বল তার গায়ের উপর দিয়ে রাখলো। মাহিন মেজেও চেঞ্জ করে আসলো। মাহিনের শরীরেও কিছু নেই, বেলেশ্বর এরাও কিছু নেই, শুধু তাদের উপর একটা কম্বল মোড়ানো। তাদের দেখে মনে হচ্ছে তারা কোনো বিবাহিত কাপড়, কিন্তু এটাতে অনেকেই বিরক্ত হচ্ছে বলেই তার এই স্পর্শগুলো মোটেও সহ্য হচ্ছে না, কিন্তু চোখ বুজে মুখ বুজে তাকে সহ্য করে নিতে হচ্ছে। মাহিন ধীরে ধীরে বেলিকে একদম নিজের কাছে নিয়ে আসলো, তারপর স্পর্শকাতর আদর করে তুলতে লাগলো বেলিকে। বেলি তো একটা মানুষ, তারও তো ইচ্ছে শক্তি বলতে কিছু একটা আছে, কতক্ষণ আর নিজেকে রোবট বানিয়ে রাখবে, সেও তো এই আকাঙ্ক্ষার অধিকারী। বেলি শেষ পর্যন্ত নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারলো না, নিজে রেসপন্স করা শুরু করে দিল। আর মাহিন এটাই যাচ্ছিল, যখন বেলি নিজে রেসপন্স করবে তখন সে তাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। বেশ কিছুক্ষণ পর বেলি নিজে থেকে মাহিনের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। এখন কেমন লাগতেছে? গরম নাকি ঠান্ডা? বেলি কোনো ধরনের কথা বলছে না, চোখ মুখ বন্ধ করে সেখানে শুয়ে আছে রোবটের মতো। কোনো কথা বলার ইচ্ছে করছে না, এখন তার বসে থাকতেও ভালো লাগছে, মুখ দিয়ে কোনো কিছু বলার ইচ্ছে যাচ্ছে না। কি হলো, কোনো খবর নাই যে? এখন কেমন লাগতেছে? এখনও কি ঠান্ডা লাগতেছে? আবার গরম করে দেব নাকি? এসব কি নিয়ে লজ্জার মতন কথা বলছে মাহিন বুঝতে পারছে না। আর বেলি একটা জিনিস ভালোভাবে ভাবছে, যখন কষ্ট দেওয়া তখন কষ্ট দিয়েছে, যখন আবার প্রয়োজন হচ্ছে তখন আদর করে দিচ্ছে। কি করতে চাচ্ছে মাহিন তার সাথে? কিছুই বুঝে উঠতে পারছে না। আর কন্ট্রাক্টের কথা আসছে কি, ভুলে গিয়েছে নাকি? কথা বলতেছো না যে? কথা বলো, না হলে কিন্তু আবার। আমার এখন কোনো কথা বলতে ইচ্ছে করতেছে না। আমি শুয়ে আছি, আমাকে শুয়ে থাকতে দেন প্লিজ। এখন এখানে শুয়ে থাকলে ওই দিকে আপনার আপ্পু আপনার বাবার উপর থেকে শুরু করবে, সেটা কি বুঝতে পারছেন? আপনি কেন তাকে টাকা দিতে চাইলেন? আমাদের কি এতগুলো সম্পত্তি আছে? 5 লক্ষ টাকা চাইলেও আপনি দিতে রাজি হইলেন। আমি কন্ট্রাক্ট করে নিচ্ছি এখানে, আর আমি এমনিতেই তো দিচ্ছি না, কন্ট্রাক্ট তো হবে। এখন কি আমার আপুর শরীরও আপনার লাগবে নাকি যে তার সাথে কন্ট্যাক্ট করবেন? সেটা যখন কন্ট্রাক্টের কথা উল্লেখ করা হবে আর আপনারা আপু সাইন করবে, তখন বুঝতে পারবেন শরীর চাচ্ছি না কি চাচ্ছি। আপনারা টাকাওয়ালা মানুষ, আপনাদের মতলব বোঝা বড় দায়। সব সময় এক লাইন বেশি বুঝে যা হয় আর কি। সবাইকে যে সবার পছন্দ হয় এরকমটা না। আমাকে পছন্দ হলো কিসের জন্য? আমার তো তুমি দেখতে সুন্দরী, তোমার শরীর অনেক ভালো, তোমার শরীর অনেক নরম, অনেক সফট, তোমার সব কিছু আকর্ষণীয়, এই জন্য তোমাকে ভালো লাগছে। আর কিছু না, আর কি বলবো? আমার কিছু বলার আছে নাকি? আমার কি সেই অধিকার আছে? তাহলে এত কথা বলার অধিকার নেই তোমার, চুপচাপ থাকো আর তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এখনও তোমার বাসায় যাব, তোমার আপুকে বিদায় করব, তারপর বাকি কথা। আচ্ছা ঠিক আছে, আমি একটু পর উঠে যাচ্ছি। একটু পর উঠে যাচ্ছে মনে হয়, এখন মানে এখনই তাড়াতাড়ি। আমার এখন উঠতে ইচ্ছে করতেছে না, আমি উঠতে পারবো না, প্লিজ জোর করবেন না, ভালোই ভালোই বলে দিচ্ছি। আমাকে রাগ দেখানো হচ্ছে তাই না? থুরবাল, এত কথা বলার কিসের জন্য? উঠছি তো। কথাটা বলে বেলি উঠে যেতে চাইলে এক টান দিয়ে আবার বেলিকে তার সাথে মিশিয়ে নিল। মাহিন বুঝতে পারছে না বেলি কি যাচ্ছে, সে আর কিছুক্ষণ শুয়ে থাকতে যাচ্ছে, হাতে বেশি সময় নেই, তাই মায়ের কথা আরও কত কিছু যাচ্ছে, কিন্তু বেলির অবস্থা দেখে মাহিনেরও ইচ্ছে করছে না এখন যেতে। তারপর কি আর করার, আরও ঘন্টাখানেক শুয়ে থাকতো একে অন্যকে জড়িয়ে ধরে। বেলি ঘুমিয়ে পড়েছিল, সে নিজেই জানে না কখন ঘুমিয়ে গিয়েছিল। কি ব্যাপার, ঘুমিয়ে গিয়েছো দেখি, উঠবা না, বাড়ি যাবা না? 1 ঘন্টা হয়ে গেছে। সরি, আমি বুঝতে পারিনি কখন ঘুমিয়ে গেছিলাম। ব্যাপার না, এখন তো উঠবে নাকি আরও কিছুক্ষণ থাকবে? এখনও উঠেছে, আর থাকবো না, চলেন আপনিও রেডি হয়ে নেন। আমি এখন যাচ্ছি না, তুমি যাও, আমি একটু পরে আসব। এটার মানে কি? সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমি এখানে বসে নেই, এখন বলতেছি তুমি যাও, ড্রাইভার তোমাকে নিয়ে যাচ্ছে, আমি একটু পরে যাচ্ছি। তাহলে আমি শুয়ে আছি, আমি শুয়ে থাকি এখানে, আপনি আপনার কাজ শেষ করেন। না, তোমাকে এখানে থাকা যাবে না, তুমি যাও। অন্য কোনো মেয়ে আসবে নাকি তার জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছেন? তুমি কি কোনোভাবে আমার উপর অধিকার খাটানোর চেষ্টা করতেছো নাকি? অধিকার খাটানোর কোনো ইচ্ছে নেই, আপনার যা খুশি তাই করেন, ঠিক আছে? আমি বের হয়ে আসতেছি, আমাকে পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গিয়ে দেখো ড্রাইভার তোমার জন্য অপেক্ষা করতেছে, বের হয়ে যাও।
তোমাকে গিয়ে নামিয়ে দিচ্ছে, আমি একটু পরে যাচ্ছি। সেটা আপনার ইচ্ছা। আপনি একটু পর আসবেন নাকি আসবেন না সেটা আপনি ভালো জানেন। ঠিক আছে, আর তোর সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা করতেছে না, বুঝছিস? এত বেশি মাথায় উঠে বসিস না একদম। মাহিন আর কোনো কথা বলল না, সেখান থেকে চলে গেল রাগ দেখিয়ে। আর বেলি কোনো কথা না বলে বাইরে আসলো, এসে দেখলো ড্রাইভারের তার জন্য অপেক্ষা করছে। তারপর গাড়িতে উঠে বসলো, আর ড্রাইভার তাকে নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছে। এদিকে মাহিন বসে আছে, কেউ একজন আসবে তার সাথে কথা বলার জন্য। বেশ কিছুক্ষণ পর সেই মানুষটা আসলো, এসে মাহিনকে দেখে কোনো কথা না বলে মাহিনকে গিয়ে জড়িয়ে ধরলো। এত ন্যাকামি একদম ভালো লাগে না। আমি সোজা সাপটা জানতে চাচ্ছি, তুমি কি চাও? আমি কি চাই তুমি জানো না? আমি বলছি না আমার 2টা কিডনি লাগবে। আমি এখন এসব থেকে একটু নিজেকে দূরে রাখতে চাচ্ছি। আমি কিছুদিনের এগুলো কিছু কাজ করব না। আমি শুনেছি এখন নাকি নতুন একটা মেয়ে নিয়ে এখানে আসো। সেই মেয়ের কিডনি নাকি আমার কিডনির সাথে মিলে যায়। তুমি কিভাবে জানো তার কিডনির সাথে তোমার কিডনির মিল আছে? তোমাকে এত কিছু শুনতে হবে না, আমি যেটা বলতেছি সেটা শোনো। কিডনি যেটা আমাকে দিয়ে দাও, কত কোটি টাকা লাগে আমি দিচ্ছি। আমি এখন এসব কাজ করতে চাচ্ছি না, আমার সময় লাগবে। তুমি খুব ভালো করে জানো হ্যান্ডসাম, আমি যেটা চাই সেটা আদায় করেই নি, না হলে কিন্তু। আমি ভালো করে জানি সব কিছু, আমাকে এগুলো বলতে হবে না। তোমার টাকা আছে, তোমার পাওয়ার আছে, তোমার শক্তি আছে, এটাই তো। আরে বাবু তুমি বোঝো না কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর আমার কিডনি 2টা প্রয়োজন, এটা তুমি খুব ভালো করেই জানো। আমার কেটে ভালো আছে, কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। আমি ভালো করে জানি এই দুটো তোমার লাগবে না। তুমি ওই মেয়েটাকে মারার জন্যই আমাকে বলতেছো। এই তো ব্যাপারটা বুঝতে পারছো আমি কেন বলতেছি কথাটা। আমি এই মেয়েটাকে তোমার সাথে সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি শেষ করে দাও। ঠিক আছে, দেখা যাক কে শেষ হয়ে যায়, আমি নাকি মেয়েটা নাকি তুমি। তুমি এই কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছ? তুমি কি আমাকে ধমক দিচ্ছ নাকি? এসব বাদ দাও, এখন আমাকে বাইরে যেতে হবে, একটা কাজ আছে ইম্পর্টেন্ট। আমি এখানে এসেছি, আমার সাথে তুমি সব কিছু না করে কিভাবে বাইরে যেতে পারো? আমার খোরাক মেটাবে না তুমি? তোমার প্রতি আমার কোনো রশি নেই, তোমাকে অনেক আগেই বলে দিয়েছি আমি। আর তুমি জানো আমি একবার যেটা বলি। দেখো এরকম কোনো কিছু করিও না প্লিজ, নিজের কোনো ক্ষতি করো না, আমার কাছে লাগবে না, কিন্তু তাও তুমি নিজের কোনো ক্ষতি করো না। আমি এখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না, তুমি আর আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা পর্যন্ত করব না। এটা বললে তো আর হবে না, তুমি কোথায় যাচ্ছ যাও, পরে দেখা হচ্ছে তোমার সাথে। মাহিন আর তুলির সাথে একটা কথা বললো না, সেখান থেকে রাগ দেখিয়ে বেরিয়ে আসলো। সে বুঝে উঠতে পারছে না এই মেয়েটা তার থেকে কি যাচ্ছে। এই মেয়েটার 2টা বিয়ে হয়ে গিয়েছে, কোটি কোটি টাকা তার দোষে, টাকার জলে মাহিনকে কেন চাইবে? তার তো আর কোটিপতি আছে, তাদের সাথে কি নিজের তৃপ্তিগুলো মিটিয়ে নিলেই তো হয়। মাহিনের যে শক্তি আছে বা পাওয়ার হাউস আছে সেটা সে কাউকে প্রদর্শন করে না, সবার সামনে নত হয়ে চলে। মাহিন চাইলে এরকম কয়েকজন তুলিতে এসে তুড়ি মেরে শেষ করে দিতে পারে, কিন্তু করছে না, কারণ এটা আলাদা একটা সমাজ আছে, সেখানে কোনো সমস্যা হবে, অনেকে সমস্যার সম্মুখীন হতে হবে তাকেই। তাই এখন এরকম কোনো কিছু করতে যাচ্ছে না, সময় বুঝে শুনে সব কিছু করতে পারছে সে। তারপর বেলির বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর বেলির বাসার সামনে আসলো, এসে দেখে আবার ঝামেলা শুরু হয়েছে। তাদের কোনো কথা না বলা কন্ট্রাক্টের পেপার আর টাকাগুলো নিয়ে ভেতরে প্রবেশ করলো, আর সেটা দেখে শিউলি চুপ হয়ে গেল, আর কোনো কথা বলছে না। শিউলি বলছিল ছেলেটা প্রতারক, তাকে ভুলভাল বুঝিয়ে রান্না করিয়ে নিল টাকা দেওয়ার নাম করে, পালিয়ে গেল। কিন্তু যখন মাহিনের হাতে টাকা আর কন্ট্রাক্ট পেপার দেখলো তখন একদম মুখে টেপ লাগিয়ে নিল। মাহিন কোনো কথা না বলে হাসি মুখে হাত পা ধুয়ে এসে খাওয়ার জন্য বসলো, আর বেলিকে খাবার দিতে বলল। মাহিন চুলের দিকে কন্ট্রাক্ট পেপারে কি দিল, আসলে সিগনেচার করে দিল, আর মাহিন টাকাগুলো শিউলির হাতে ধরিয়ে দিল। তারপর বেলিকে কন্ট্রাক্ট পেপারটা পড়তে দিল। আজ থেকে আমি আমার বাবার বোন থেকে বঞ্চিত হলাম, আমি আমার ভাগেরটাকে বুঝে পেয়ে নিলাম। আজকের পর থেকে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর তাদের উপর কথা বলার কোনো অধিকার নেই আমার। এক কথায় তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তারা কি আমি জানি না, বা তারা আমাকে চেনে না। আমি আর কোনো অধিকার নিয়ে এসে তাদের সামনে দাঁড়াতে পারবো না। আমার ভাগের সম্পত্তি আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, আর আমি সেটা সুস্থ মস্তিষ্কে গ্রামের 5 জন উপস্থিত থাকা অবস্থায় বুঝে পেয়েছি। আর এখন আমাকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে হবে, চাইলেও আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর যদি সেটা করি তাহলে আমাকে জেলের ভাত খেতে হবে 5 থেকে 10 বছর। তার বাবার বোন যতদিন চাইবে তাকে জেলে রাখতে পারবে,
এটা শোনার পর শিউলির চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে লাগলো, কারণ তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। চাইলেও সেখানে সে কোনো কথা বলতে পারবে না। শিউলি কোনো কথা না বলে টাকাটা নিয়ে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল, কারণ এখানে তার কোনো কথা বলার অধিকার রাখেনি আর। বেলির অনেক মন খারাপ হলো, কিন্তু তার বাবা অনেক খুশি। এই মেয়ের অত্যাচার অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি, আজকে তিনি অনেক খুশি। কিন্তু বেলির মনে মনে একটু খারাপ লাগছে। তার বড় বাপু শত হলেও কিন্তু কিছু করার নেই। এদিকে মাইন্ড না আবার খাবার চাইলেও বেলির কাছে বেলির সব কিছু ভুলে গিয়ে খাবার নিয়ে এসেছিল মাহিনকে। তুমিও বাসায় খেয়ে নাও এখানে। না, আমি এখন খাবো না, পরে খাবো। আমি যে বলছি এখন খাইতে পারবো না। আমার খাওয়ার ইচ্ছে করতেছে না, তাই প্লিজ আমাকে একটুও জোর করবেন না, আমি পরে খেয়ে নেব। আমি যেটা বলছি তার মানে তোমাকে সেটাই করতে হবে, এখানে খেয়ে উঠে যাওয়া। বাবা এখনো খায়নি, আমি আর বাবা একসাথে খাবো, আপনি খেয়ে নেন। তোমাকে কে বলছে খাইনি? কই, আমি এসেছি তো অনেক হলো, তখন থেকে তোর বাবাকে কেউ খবর দেয়নি? গিয়ে জিজ্ঞেস করে আসো খাইছে কিনা, আর যদি খেয়ে থাকে তাহলে তোমার অবস্থা খারাপ আছে। আপনি কি করে জানলেন যে বাবা খেয়ে নিয়েছে? সব প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা নাই, বুঝছেন? এখন যেটা বলছি সেটা করো। আমি তো বললাম আমি এখন খাবো না, আমার খাইতে ইচ্ছে করতেছে না, একটু পর খেয়ে নিব। আপনি খাওয়া শেষ কর। শেষবারের মতো বলতেছি যে এখন খেয়ে নিতে, আর এটা আর একবার আমি বলবো না। বেলি এবার বিপাকে পড়ে গেল। তার কি করা উচিত? এখানে বসে খেয়ে নেওয়া উচিত, নাকি এখান থেকে উঠে যাওয়া উচিত? আর যদি উঠে যায় তাহলে কপালে দুঃখ আছে। সে খুব ভালোভাবে বুঝতে পারছে, কোনো অপারেশন খুঁজে পাচ্ছে না। তারা এখন কি করা উচিত? খেতেও পারছে না, এখন খেতে ইচ্ছেও করছে না, খেলে বমি হয়ে যাবে। না খেয়ে যে উঠে যাবে সেই সাহসও দেখাতে পারছে না। চুপচাপ করে সেখানে বসে রইল, কোনো কিছু করছে না, আর সেখান থেকে একটু নড়ছেও না। কথা কানে যাচ্ছে না, আর আমি যেটা বলছি করেন। আচ্ছা, আমি নিচে খাবার, আপনি এখন রান্না করে খাওয়াটা শেষ করেন, আমি নিচ্ছি। নিচ্ছি মানে কি? হ্যাঁ নিচ্ছি মানে কি? কথা কানে যাচ্ছে না? বললাম তো আমি খাবার নিচ্ছি, আমি এখন খাচ্ছি। আপনি এরকম রাগ দেখাচ্ছেন কেন? আর খাবার বসে এরকম কেউ রাগ দেখায়? যদি কাউকে সুস্থ মস্তিষ্কে একটা কথা বোঝানোর পর সে না বুঝে। একবার বলছি যে আমি খাবো না, আমি বললাম না খেয়ে নিচ্ছি, এখন আপনি এভাবে রাগ দেখাচ্ছেন কেন আমাকে? এখানে রাগ দেখানোর কিছু নেই, কথা বলেছি কানে যায় না, নাকি আর একটু জোর করে বলে রাগ দেখানো হয়? আমি আপনার সাথে কথা বলবো না সেটা আমি খুব ভালো করেই জানি। আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করতেছি, কিন্তু তাও প্লিজ আপনি চিল্লাচিল্লি করিয়েন না এখন। আমার কাছে সমর্পণ করতে হবে না, নিজেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর এখান থেকে উঠে যাবে, ততক্ষণ আমি এখানে বসে থাকবো। এটার মানে কি? এটার কোনো মানে হইল? আর আপনি কেন পড়ে থাকবেন? মানে আপনি এখান থেকে যাবেন আর আমি খেয়ে নেব। কথা কিন্তু কম করে বলতেছি, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, এত কথা বলতে পারবো না সব সময়। আপনাকে এত কথা কে বলতে বলেছে আমি বুঝতে পারতেছি না। আপনি কেন আমাকে এত কথা বলতেছেন? আপনাকে বললাম না আপনি উঠে যান, আমি খাচ্ছি। গলার আওয়াজ অনেক বেড়ে গেছে তাই না? খুব বাড়াবাড়ি আছে তোমার। ঠিক আছে, খাওয়ার দরকার নাই, উঠে যাই এখান থেকে। আমি খাচ্ছি, খেয়ে তারপর যাব। তোকে কোনো কিছু খাইতে হবে না, তুই এখন উঠে এখান থেকে চলে যাবি আমার চোখের সামনে। তবে 1 সেকেন্ড দেখতে চাচ্ছি না, ভাগ আমার সবার সমান থাক, ভাগ আমার সামনে থেকে। বললাম না খাচ্ছি। সামান খাওয়া দাওয়া নিয়ে এরকম কেউ চিল্লাচিল্লি করে? তোকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলছি, তুই এখন এখানে বসে আছিস কিসের জন্য? বেলি কোনো কথা না বলে খাবারের প্লেট হাতে তুলে নিল, তারপর খাওয়া শুরু করে দিল। মাহিম রাগে আগে গচগচ করতে করতে সেখান থেকে উঠে চলে গেল। গাড়িতে করে সেখান থেকে চলে আসলো, তার মাথা গরম হয়ে গেছে। এখন যদি সেখান থেকে, তাহলে নিশ্চয়ই সে বেলি কুড়াধুরা ফেটাবে, আর তার বাবার সামনে এটা করলে তার বাবা অনেক কষ্ট হয়। তার জন্য নিজের রাগ করার জন্য গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসলো। বেলি বুঝে উঠতে পারলো না মাহিন এত রাগ করলো কিসের জন্য। তারপর বেলি তার হাতের কাজগুলো শেষ করে দিল। তার সেদিকে কোনো বড় কেউ নেই, রাগ করে দিয়ে চলে গেল বা কে আসলো কে কোথায় গেল কোনো কিছুই তার নজরে পড়ে না। সে খাওয়া দাওয়া করে নিল, তার বাবাকে ওষুধ খাইয়ে দিল, তারপর সে নিজে মেডিসিন নিল, কারণ মেডিসিন না নিলে অনেক ব্যথা করে। তার জন্য মেডিসিন নিয়ে আসে, তার রুমে গিয়ে শুয়ে পড়ল, কারণ রাত হয়ে এসেছে। তার আপু সন্ধ্যার পরপর এই বাসা ত্যাগ করে চলে গিয়েছে, আর তার এখানে কখনো আসা হবে না। বেলি তার ছোটবেলার স্মৃতি চারণ করতে লাগলো। তারা খুদাকে কত ভালোবাসতো, তার আম্মু ছিল, সবাই মিলে কি সুন্দর একটা ফ্যামিলি ছিল, তাদের সুখী ফ্যামিলি ছিল। কিন্তু
তার মা মারা যাবার পর থেকে তাদের ফ্যামিলি ধ্বংস নেমে আসে, আর এমন ধ্বংস নেমে আসে যে তাদের ফ্যামিলিকে ফকির বানিয়ে ছেড়ে দেয়। এসব ভাবতে ভাবতে বেলি ঘুমিয়ে গিয়েছিল কখন নিজেই বুঝতে পারে না। যখন তার ঘুম ভাঙে তখন প্রায় সকাল হয়ে গিয়েছে, ফজরের আজান দিচ্ছে। বেলি কি জানি মনে করে বিছানা থেকে উঠে গোসল করে নিল, তারপর ফজরের নামাজ আদায় করে নিল। ঠিক আছে, এর আগে কখনো এভাবে ফজরের নামাজ আদায় করেনি। ঘুমের ঘরে ফজরের নামাজটা পার হয়ে যায়, কিন্তু কাজকে যখন ঘুম ভেঙে গেল তখন সেই নামাজটা আদায় করে নিল। এদিকে মাহিনের যখন ঘুম ভাঙে তখন সকাল 10টা বেজে যায়। কোথাও যাচ্ছি না, আমি আমার কাজগুলো তো শেষ করে নিই তাড়াতাড়ি। বললাম না যাওয়া লাগতেছে না, আজকে কোথাও যাব না। অফিসের কাজ সব তুই দেখে শুনে আজকের মতো কালকে আমার কাজগুলো আমি করে নেব। আচ্ছা ঠিক আছে, তুই মিটিংয়ের সব কিছু আয়োজন কর, আর কি কি কাজ আছে সবগুলো রেডি করে রাখ। আমি যাব, মিটিং শেষ করে চলে আসব। দেখ আমার বাবার কথা এখানে আনিস না, উনি হচ্ছে যে ওনার হসপিটালে কাজের জন্য ব্যস্ত, আমি আর ওনার সাথে কোনো কথা বলতে পারবো না। তুই যোগাযোগ করে কথা বলে নে, আমাকে কারোর সাথে কথা বলতে বলিস না। মন মেজাজ খারাপ এমনিতেই। আমাকে কি তোর রোবট মনে হয়? হ্যাঁ, আর আমি কি মানুষ না? সব কিছু কি একাই করবো নাকি রে? মাহিন আর বেশি কথা বলল না, সব তাড়াহুড়ো গুছিয়ে নিল, তারপর অফিসে গিয়ে অফিসিয়াল কাজগুলো শেষ করে নিল। এখন একটা মিটিং আছে, মিটিংয়ে অ্যাটেন্ড করার পর সে এই অফিস থেকে বের হয়ে যাবে। তারপর এখন হসপিটালে যেতে হবে। তার এখন ইচ্ছে করছে, হসপিটালের সমস্যা, এখন হসপিটালে যাবে। মিটিং শেষ হলো, তাড়াতাড়ি মিটিং শেষ করে হসপিটালে রওনা দিল। হসপিটালে তো আর কিছু গুরুত্বপূর্ণ লাইন এসেছে, তাদের সাথে দেখা করার জরুরি। তাড়াতাড়ি শেষ করে নিল, নতুন ক্লায়েন্টের সাথে আলাপ করলো, ডিল ফাইনাল করলো। এখন হসপিটালের কাজ শেষ। মাহিন কেমন জানি কোথাও মন বসাতে পারছিল না, কেন জানি মনে হচ্ছিল এই সময় বেলির সাথে তার দেখা করা উচিত, কিন্তু তার জেদ সে যাবে না। আজকে যে কোনো উপায় হোক তাকে ভুলে যেতে হবে, কিন্তু বেশিক্ষণ আর সে নিজেকে কন্ট্রোল রাখতে পারলো না। তার কেন জানি মনে হচ্ছে যে তাকে এখন যেতেই হবে। তারপর আর কোনো কথা চিন্তা না করে গাড়ি বের করলো। এখন উদ্দেশ্য বেলির বাসায় যাবে মাহিন, তারপর সেখান থেকে কোথায় যাবে নিজেও জানে না। কি ব্যাপার, আপনি তখন ওইভাবে রাগ করে চলে গেলেন কিসের জন্য? সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমার ইচ্ছে হয়েছে চলে গিয়েছিলাম। সমস্যা? আমার আবার কিসের সমস্যা? আপনার ইচ্ছাও যা তাই করবেন, আমার তো কোনো ইচ্ছা নেই। এখন চুপচাপ রুমের ভিতরে তোর সাথে কথা আছে। বাবা পাশের রুমে শুয়ে আছে, এখনো ঘুমায় নাই। আমি একটু আগে ওষুধ দিয়ে আসলাম। প্লিজ একটু নিজেকে কন্ট্রোল করেন। আমি তোকে রুমের ভেতরে আয়। আর আমি তোকে কি বলছি, এখন ইয়ে করবো নাকি? আপনি গিয়ে বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে যাচ্ছি। আমি কি বলছি আমি এখন পানি খাবো? তোকে রুমের ভেতর যাইতে বলছি, রুমের ভেতরে যা। বেলি আর কোনো কথা বলতে চাইল না, কারণ এখন কথা বলে ঝগড়া বাঁচবে। আবার তাই কোনো কথা না বলে রুমের ভেতর গিয়ে বিছানার উপর বসে পড়ে। মাহিন কোনো কথা না বলে রুমের ভেতর করে বেলিকে শক্ত করে জড়িয়ে ধরল, বিছানার উপর শুয়ে পড়লো দুজন। বেলি কিছুই বুঝতে পারছিল না। মাহিন বলল একরকম ভাবে আর করছে আরেক রকম। বেলি এখানে চিলাচিলি পারছে না করতে, জোরে জোরে কথাবার্তা বলতে পারছে না। পাশের রুমে তার বাবা আছে, বেলি কেন নিরুপায়? আপনি কি বললেন আর এখন কি করতেছেন? প্লিজ একটু নিজেকে। মাহিন কোনো কথা বলছে না, সে তার মতো তার কাজে ব্যস্ত। বেলের গলায় নিজের ঠোঁট দুটো বসিয়ে দিয়ে বেলের গলায় অনবরত চুমু রেখে দিচ্ছে। আর এদিকে বেলি নিজেকে কন্ট্রোল করে রাখতে তার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ এরকম কোনো কিছু করবেন না, আমাকে একটু দোহাই করেন, আমাকে একটু সময় দেন প্লিজ। সরি, আমি নিজের উপর কন্ট্রোলে ছিলাম না, সরি। পানি নিয়ে আসা যাওয়া তাড়াতাড়ি। বেলি কোনো কথা না বলে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তারপর ময়না যেন পাই নিয়ে আসলো। মাহিন পানি খেয়ে নিজেকে একটু শান্ত করলো, নিজেকে একটু কন্ট্রোলে নিল। আপনার কি হয়েছে বলেন তো? আপনি এরকম পাগলামি করতেছেন কেন আমার সাথে? এটা কিন্তু মোটেও ঠিক না। আপনি না হয় একটা কন্ট্রাক্টে সাইন করেছেন, তাই বলে যখন করি তখন একজন বোবার মতো করে আমাকে ব্যবহার করবেন? আমি আর কি করব, আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি, তোমাকে মিস করি খুব। এটা কিন্তু মোটেও ঠিক না। আমি এখন গরিব ঘরের অসহায় মেয়ে, আপনি আমাকে একটা কন্ট্যাক্টের মাধ্যমে ব্যবহার করতেছেন, কিন্তু তাই বলে যখন করি তখন আসবেন? আমাদের তো একটা সমাজ আছে, আমাদের মানুষজন বলতে কিছু একটা আছে। আমি কি করব? এই এলাকা ছেড়ে চলে যাও, আমি একটা রুমে যাচ্ছি, সেখানে থাকো।
আমি আমার বাবাকে কি বলবো? আপনার সাথে আমি থাকবো, আপনার সাথে খাবো, আপনার বিছানায় শেয়ার করব, কিন্তু আমি আমার বাবার সামনে কিভাবে এসে দাঁড়াবো? আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতেছি, আর এটা করলে হয়তো কেউ আর কোনো কিছু বলবে না। আপনি আবার কি ব্যবস্থা করবেন? উল্টাপাল্টা কোনো কিছু করবেন না প্লিজ, আপনার দোহাই লাগে। আমার চাকরি, তাই করব, তোকে কোনো কথা বলতে হবে না। তুই এখন থাক, আমি যাচ্ছি। যাচ্ছি মানে? আমি রান্না বসিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। এখন খাওয়ার ইচ্ছা করতেছে না, যখন খাওয়ার ইচ্ছা করবে তখন এসে খেয়ে নেব। এখন আমি রান্না করতেছি, খাবেন, তারপর যেখানে খুশি সেখানে যাবেন। আমি রান্না করতেছি বলতেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসো। বাহ, তুমি তো দেখি অনেক সুন্দর রান্না করতে পারো। এত সুন্দর করে রান্না করা শিখছো কার কাছ থেকে? আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যখন বেঁচে ছিল তখন আমাকে রান্না শিখিয়ে দিয়ে গেছে। ও আচ্ছা, ভালো তো, তোমার হাতের রান্না অনেক সুন্দর। তোমার বড় আপু থেকে তোমার হাতের রান্না অনেক সুন্দর হয়। এত প্রশংসা করতে হবে না। খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করেন, তারপর নাকি আপনার কথায় কাজ আছে, সেখানে যাবেন নাকি? যাব, এত তাড়া দেওয়ার কি আছে? আর তুমি আমার সাথে যাচ্ছ, রেডি হয়ে নাও। আমি আবার কেন আপনার সাথে যাব? আমার কোন দুঃখ? আমি কোথাও যাইতে পারবো না। আজকে বাবা আমাকে জিজ্ঞেস করেছিল আপনি কেন বারবার আসেন, আর আপনি এরকম করে ভর দুপুরে যখন তখন আসতে নিষেধ করেছে। সমাজের মানুষেরা কি বলে? সমাজের মানুষকে তোমার কোনো প্রকার সাহায্য করছে? সমাজের মানুষের কথা শুনে কি তোমার চলবে? আমি সেসব পরোয়া করি না, কিন্তু আমার বাবা বেঁচে আছে, তাকে যদি কেউ অপমান করে তাহলে আমি লজ্জিত হব। সমস্যা নাই, আর বেশি দিন লজ্জিত হতে হবে না, আর একটা যে কোনো ব্যবস্থা করে ফেলবো। কিসের ব্যবস্থা করে ফেলেছেন? আমার বাবাকে মেরে ফেলবেন নাকি? সব সময় একটু বেশি বুঝলে যা হয়। এখন রেডি হতে বলেছি, রেডি হয়ে নাও। আমি এই মুহূর্তে কিভাবে আপনার সাথে যাই বলেন? এখন সন্ধ্যা হতে চলেছে। তাতে কি হয়েছে? বের হতে বলছি, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আমি তোমার বাবার সাথে কথা বলতেছি। আরে দেখেন, একটু ভেবে দেখেন, কালকে সকালে যাব। সমস্যা নিয়ে যাইতে পারবো না, রাত হয়ে আসতেছে। এই রকম করলে কার না মাথা গরম হয়ে যায়? এত তর্ক করার কি আছে? যেটা বলতেছি সেটা শুনলে কি হয়? ঠিক আছে, তাহলে আপনি বাবার সাথে গিয়ে কথা বলে নেন, আমি রেডি হয়ে আসতেছি। তখন বেলি এদিকে মাহিন খাওয়া দাওয়া শেষ করে বেলির বাবার রুমে গিয়ে বসে পড়ল, তার সাথে কথা বলার জন্য। মুরব্বী মানুষ কিছু বলতে পারে না, কিছু শুইতেও পারে না, ভেতরে ভেতরে অনেক রাগ মাহিনের উপর, কিন্তু উপকার করেছে তাই কিছু বলতে পারে না। মাহিন হেসে গিয়ে ওনার পাশে বসলো, আরও উনি একটু হেসে সাদরে গ্রহণ করে নিলেন মাহিনকে। এই তো সব কিছু ঠিকঠাক যাচ্ছে। আপনার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা ছিল, যা কথাগুলো আপনাকে লুকিয়ে রাখতে হবে। আমি বুঝতে পারছি আপনার মেয়ে আমাকে সব কিছু বলছে, আর আমি সেটার একটা ব্যবস্থা করতে চাচ্ছি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, আর সেটা আজকে রাত্রে। আর আপনার কাছে দোয়া নিতে আসলাম। আপনি যাতে অসুস্থ, তাই আপনাকে সাথে নিতে পারলাম না, কিছু মনে করিয়েন না। প্রথমত বলে রাখি, আমার মা নেই, আমার মা মারা গেছে। আর আমার বাবা এসব ধার ধারে না, টাকা দরকার, তিনি টাকা পেলেই খুশি। আর এই সমস্যা নেই, আমি যদি বাবাকে কিছু টাকা দিয়ে দেই, বাবা সব কিছু মেনে নেবে। আর আমি যদি আপনার মেয়েকে আগলে রাখি, তাহলে কেউ কিছু বলবে না। এখন আপনার কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আমার এদিকে আমি সব কিছু সামলিয়ে নেব। আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে দোয়া করে দিয়েন। আর আমি আপনার মেয়েকে এখনও সব কিছু জানাইনি, ওখানে গিয়ে জানাবো। আর তারপর কোন দিন অনুষ্ঠান করে নেব আপনি সুস্থ হলে তারপর? জি, আপনার দোয়াটাই আমাদের জরুরি দরকার। আপনি দোয়া করলে আমরা সুখে থাকতে পারবো। আপনি যতদিন বেঁচে আছেন দেখবেন আপনার মেয়েকে আমি কেমনে আগলে রাখি, তখন তো বিশ্বাস হবে, তাই না? এরকম কোনো কিছু হবে না। আমি আপনার হাত ধরে কথা দিলাম, দেখবেন যে আপনার মেয়ে সবসময় হাসি খুশি থাকবে আমার কাছে, ইনশাল্লাহ। কথাটা বলে মাহিন সেখানে অপেক্ষা করলো না, তাড়াতাড়ি বেরিয়ে আসলো। এসে দেখে বেলি বেরিয়ে আছে। মাহিন তাকে বলল তার বাবার কাছ থেকে কথা বলে আসতে, কারণ মাহিন তার বাবাকে সব কিছু বুঝিয়ে বলে এসেছে যে এই অবস্থায় বেলি কিছু জানে না, তাকে কিছু না বলতে। তারপর দুজনে গাড়িতে করে বেরিয়ে পড়লো, উদ্দেশ্য এখন কাজী অফিস। কিন্তু সেটা তো আর বেলি জানে না। বেলি কোনো প্রকার কথা বলছে না, চুপচাপ হয়ে আছে। এত রাতে বাইরে বের হয়েছে, সমাজের অনেক লোক তাকে দেখেছে।
তার বাবাকে তারা কি কি যেন বলে, তাকে কে কত কিছু বলে বলুক, সে সহ্য করে নিতে পারবে, কিন্তু তার বাবাকে যদি কেউ কিছু বলে তাহলে সেটা সহ্য করা মুশকিল হয়ে যাবে তার ক্ষেত্রে। নিজের ভেতর অনেক কষ্ট হচ্ছে যে এই রাতে পরপুরুষের সাথে একজন বেরিয়েছে, সেটা কোনো ব্যাপার না, তার অধিকার আছে, কারণ সে তো কন্ট্রাক্টে আবদ্ধ। কিন্তু সমাজের লোক তো আর সেটা জানে না। যদি তার বাবাকে কেউ কিছু বলে তাহলে কি হবে? মাহিন গাড়ি চালাচ্ছে চিল মুডে, আর এদিকে আনমনা হয়ে বসে আছে বেলি। কোনো কিছুই তার ভালো লাগছে না, কিন্তু মাহিন এদিকে গান বেজেই চলেছে। তার মনে কি রং লেগেছে সেটা বুঝতে পারছে না বেলি। চুপচাপ বসে আছে তো আছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মাহিন বিষয়টা অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে। এবার থেকে বলে উঠল মাহিন, কি ব্যাপার এরকম চুপচাপ হয়ে আছো? কোনো ব্যাপার নিয়ে মন খারাপ নাকি? আরে না, মন খারাপ থাকবে কিসের জন্য? আমরা এখন কোথায় যাচ্ছি? অনেকক্ষণ ধরে তো গাড়িতে বসে আছি। কোথায় যাচ্ছি আমরা? আমাদের গ্রামে যাচ্ছি। আমরা আমাদের গ্রামের একটু আবহাওয়া নেওয়ার জন্য সেখানে যাচ্ছি। কি বলতেছেন? গ্রামে? এ তো 2টা কেন? এত রাতে কেউ গ্রামে যায় নাকি? সমস্যা কি? আমরা আমাদের নিজের বাড়ি যাচ্ছি, অন্য কারো বাড়িতে যাচ্ছি না, তাই না? যে কেউ কিছু বলবে আমাদের? এত রাতে আপনি একটা মেয়ে মানুষকে নিয়ে গ্রামে যাবেন, গ্রামের মানুষরা কি বলবে আপনাকে? তোমাকে টেনশন করা লাগবে না, আমি যেটা বলছি সেটা শোনো। আপনার তো সব কথা শুনতেছি, কিন্তু এখন আপনার গ্রামে যাওয়া লাগবে কিসের জন্য? না গেলে হয় না? আমার ভালো লাগতেছে না এখন। এত টেনশন করার কিছু নেই, একটু পরে ভালো লাগবে। গ্রামের আবহাওয়া, গ্রামের পরিবেশ দেখলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। আপনার মাথায় কখন কি আসে কিছুই বুঝতে পারি না। আপনি হুট করে এরকম একটা প্ল্যান করবেন? আরে এত আপসেট হওয়ার কি আছে? আমরা গ্রামে যাব, চিল করব, চলে আসব। আমার বাবা পুরো বাড়িতে একলা একটা মানুষ, তার কখন ওষুধ লাগে, খাবার লাগে, কে রান্না করে খাওয়াবে বা কে ওষুধ এনে দিবে? এটা নিয়ে তো তোমাকে কথা বলা লাগবে না, সব ব্যবস্থা করে রেখে এসেছি, বুঝছো? আর যদি তুমি শোনো গিয়ে যে তোমার বাবা ঠিকমতো খায়নি, ওষুধ খায়নি, তারপর বলবে আমাকে। আপনি আসলে মূলত করতে চাচ্ছেনটা কি আমার সাথে? বুঝতে পারতেছি না, কেন এরকম করতেছেন? কেন? সেটা একটু পরেই বুঝতে পারবা, গ্রামে গেলেই সব কিছু দেখলেই তারপর বোঝা যাবে কেন করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যা করেন করেন, আমাকে মেরে ফেললেও ফেলেন, আমার আর কোনো সমস্যা নেই। তার মানে আরও ভালো হলো, আমাকে আর বেশি কষ্ট করতে হবে না। তাহলে আমি যেটা বলবো সেটা করবা, ঝামেলা শেষ। আপনি কি সত্যি সত্যি আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসছেন গ্রামে? তো এমনি এমনি নিয়ে যাচ্ছে নাকি যে কোনো একটা উদ্দেশ্য আছে? উদ্দেশ্য ছাড়া কেউ কি যায় নাকি? আপনি সত্যি আমাকে মেরে ফেলবেন? সত্যি? হ্যাঁ, এখানে কোনো ডাউট থাকার কথা না, আমি সত্যি সত্যি এই জন্য নিয়ে যাচ্ছি। বেলি এবার একদম চুপ হয়ে গেল। তার মুখে কোনো কথা বের হচ্ছে না। তার 2 চোখের কোনায় নোনা জল একটু একটু করে জমতে শুরু করলো। কখন যে গড়িয়ে পড়বে সেটাই বুঝতে পারছে না। এভাবে কথা বলে নিয়ে এসে যদি এরকম একটা মানুষ এরকমভাবে তুলনা করে, কারো ভালো লাগবে? যখন আপনি শুনবেন কেউ আপনাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে, তখন আপনার কলিজাটা নিজেই কাঁপাতে শুরু করবে। পুরো শরীর লোম দাঁড়িয়ে যাচ্ছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। সে তো কিছুই জানে না কোথায় কি করতে হবে। চুপচাপ বসে রয়েছে। নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য অপেক্ষা রাক্ষস মানুষের সাথে সে যাচ্ছে। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। তাও বেলির চোখে বিন্দু পরিমাণ ঘুম বলতে কিছু নেই। টেনশনে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। সেদিকে তার কোনো লক্ষ্য নেই। সে তার বাবার কথাগুলো চিন্তা করছে, কি হবে এই মানুষটা। দেখতে দেখতে সকাল হয়ে আসলো আর মাহিনী গ্রামে পৌঁছে গেল। মাহিন আগে থেকে সবাইকে সবকিছু বলে রেখেছিল তার দাদিকে। সেখানে এসে বিয়ে করবে যেন সেই হিসেবে সবকিছু সাজিয়ে রাখে, আর আশেপাশের মানুষদেরকে বলে রাখে গ্রাম্য পরিবেশে বিয়ে করবে। তার দাদা দাদি সেই হিসেবে সবকিছু সাজিয়ে রেখেছে। তার অপেক্ষা করছে কখন বরগণে চলে আসবে, তারা বিয়ের আয়োজনটা শুরু করবে। কাজী সাহেব এসে উপস্থিত। তারপর তারা চলে আসলো আর বেলি বাড়ির এরকম সাজসজ্জা দেখে একটু ঘাবড়ে গেল। এখানে বিয়ে হচ্ছে কার আবার? তার মানে কি মাহিন তাকে ভয় দেখানোর জন্য সেটা বলেছিল? সে কি বিয়ের দাওয়াত খেতে এসেছে? এবার একটু স্বস্তির নিঃশ্বাস নিল বেলি, কিন্তু তাও তো আর কনফিউশন দূর হচ্ছে না, কি হচ্ছে তার সাথে। আর মাহিন কি করতে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। কার বিয়ে? মাহিনের সাথে দেখে তার দাদি এসে তাদের দুজনকে ঘরের ভেতর নিয়ে গেল। বেলিকে নিয়ে গেল কয়েকজন মেয়ে এসে তাকে গোসল করানোর জন্য, আর মাহিনকে দাদি গোসল করানোর জন্য আলাদা এক সাইডে নিয়ে গেল। দুজনকেই গোসল করানো হলো। গোসল শেষে দুজনেই সেজেগুজে রেডি, কিন্তু বেলি বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি আর কি করানো হচ্ছে তাকে দিয়ে এখানে।
কাজী সাহেব বিয়ে পড়া শেষ করলো, বেলির কাছে গেল কবুল বলানোর জন্য। বেলি কিছুই বলছে না, চুপচাপ সেখানে বসে আছে। সেটা দেখে মাহিন উঠে আসলো। মাহিন উঠে এসে যেই দাঁড়িয়ে পড়েছে, তখন বেলির পুরো শরীর যেন কাঁপাকাঁপি শুরু করেছে, তার ভেতরটা শুকিয়ে গিয়েছে। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কবুল বলেই ফেলল। আর সবাই হাসি মুখে তাদেরকে দোয়া দিল। কাজী সাহেব বিয়ের যথাক্রম কাজ শেষ করে তিনি চলে গেলেন। বাড়িতে যত মেহমান এসেছিল সবাই তাদেরকে দোয়া দিল, আর সবাই খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে চলে যাচ্ছে। বিয়ে বাড়ির আয়োজনটা বেশ খটাকরেই হয়েছে, তাই বেশি মানুষ জানাজানি হয় না। এলাকার আশেপাশে যে কয়েকটা বাড়ি ছিল তাদেরকে শুধু দাওয়াত দেওয়া হয়েছে, আর খাওয়া দাওয়া করে সবাই সবার বাড়িতে চলে যাচ্ছে। এরকমটা করার কারণ কি? আপনি আমাকে বিয়ে করলেন, আর আপনি কোন দিক দিয়ে আমাকে আপনার বউ হিসেবে পারফেক্ট মনে করছেন? আমি এত কথা শুনতে চাই না। আর হয়তো তুমি টেনশন করতেছো তোমার বাবাকে নিয়ে। তোমার বাবাকে আমি সবটা বলেছি। তোমার বাবা জানে, তোমার বাবা নিজে থেকে দোয়া করে দিয়েছে আমাদের। আমরা চাইলে বাবাকে সাথে করে নিয়ে আসতে পারতাম, তাই না? উনি থাকলে আমি আরও অনেক খুশি হতাম। তুমি যেটা ভাবছো আমিও কিন্তু সব ভাবছি, কিন্তু ওনাকে এতদূর নিয়ে আসলে মনে হচ্ছে শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যেত। আমরা অনুষ্ঠান করব, দেরি আছে। কিন্তু আপনি আমাকে না জানিয়ে এসব কেন করতে গিয়েছেন? আমি যদি না বলতাম তাহলে? না বলার কোনো অপশন নাই তোমার কাছে। যার জন্য তুমি না বলবা সেটা তো নাই তোমার কাছে। কী জন্য তুমি না বলবে আমাকে? আপনি এমন একটা সিচুয়েশনের মাঝে আমাকে এনে রেখেছেন, আমি ওখানে কিছুই বলতে পারতেছি না। আপনি আমার অনুমতি নিয়েছিলেন? অনুমতি নেওয়ার কি আছে? কেন, তুমি কি আমাকে বিয়ে করে খুশি না? আমি কখন সেটা বললাম? আপনি নিজে থেকে কথা বানিয়ে নেন কিসের জন্য? তাহলে তুমি আমাকে স্বামী হিসেবে পেয়ে অনেক খুশি, তাই তো? মোটেও না, আমি কোনো কিছুতেই না। কি আজব কথা বলতেছো। এখন আর এত কথা বলতে পারবো না, যাও এগুলো চেঞ্জ করে দাও। কেউ সাত সকালে বিয়ে করে এই প্রথম আমি দেখলাম যে কেউ এত সকালে বিয়ে করে। সবার থেকে আমি ব্যতিক্রম, তাই ব্যতিক্রম ধর্মীয়ভাবে আমি হচ্ছি যে বিয়েটা করলাম। এখন এখানে কি থাকবেন নাকি শহরের দিকে আবার রওনা দিবেন, কোনটা? আমার এখানে বাসরাত করব, 2 দিন থাকবো, ঘুরবো, গ্রাম দেখবো, তারপর শহরে ফিরে যাব। তাতে মনে হয় বাসর করেন নাই, বাকি রাখছেন, সব কিছু আগেই শেষ করে ফেলছেন। দোষটা কি আমার একার ছিল? তুমি যদি না যাইতে তাহলে কি আমি তোমার সাথে এরকম করতাম? তুমি তো নিজে থেকে অফার দিয়েছো আমাকে। কই, তখন তো সদয় দেখে একবারও বললেন না যে আমি টাকা নিয়ে যান, শরীর লাগবে না। তখন তো ঠিকই নিয়ে আসলাম শরীর। এখন এসব নিয়ে আমি তর্ক করতে চাচ্ছি না মোটেও, কারণ আমি একজন ছেলে মানুষ আর আমার চাহিদা। যাও। হয়েছে, থাক, আর কিছু বলতে হবে না। আমি ওই টপিক নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। এখনও খুলে রেখে চেঞ্জ করে ফেলে আসো, বের হব ঘুরতে। আমাকে কি মানুষ মনে হয় না? আপনি যেভাবে বলতেছেন। না, তোমাকে মানুষ মনে হয় না, তোমাকে রোবট মনে হচ্ছে। যত তাড়াতাড়ি চেঞ্জ করে আসো। আমি এখন কোথাও যেতে পারবো না, এখন আমি ঘুমাবো বিকেলের দিকে। এখন বের হব, আমাকে একটু ঘুমাতে দেন। সারা রাস্তা তো ঘুমাতে ঘুমাতে এসেছো, এখন আবার বলতেছো ঘুম পাচ্ছে। এটা কোন ধরনের কথা? আমি এখন কোথাও যাচ্ছি না, ঘুমাবো। তোমার যেখানে যাওয়ার খুশি তুমি যাও, আমি ঘুমাবো, টাটা। কথাটা বলে বেলিয়ে চেঞ্জ করার জন্য চলে গেল। আর এইদিকে মাহিন বসে আছে, সে নিজেও চেঞ্জ করে নিল। তারও একটু ক্লান্ত লাগছে, সেখান থেকে আসার পর থেকে এখনো দম নেওয়ার সময় পেতে পায়নি, তাই সেও নিজের ইচ্ছেই চেঞ্জ করলে এখন তার কোথাও যাবে না, সেও ঘুমাবে। বেলিয়ে চেঞ্জ করে বের হয়ে এসে দেখে মাহিন আগেভাগে বিছানা দখল করে শুয়ে পড়ে আছে। বেলি একটু অবাক হচ্ছে না, কারণ কখন তার মুড কোন পাশে চলে যায় সে নিজেই বুঝতে পারে না। আরও তো বেলি কোনো কথা না বলার বিছানায় এক সাইডে গিয়ে শুয়ে পড়ল। বেলি ভেবেছিল মাহিন হয়তো একটু ঘুমিয়ে পড়েছে। সে কখনো কল্পনা করতে পারেনি যে মাহিন ঘুমের ভান করে শুয়ে আছে, ঘুমায়নি। মাহিন কোনো কথা না বলে চুপচাপ বেলির পায়ের উপর নিজের পা দুটো তুলে দিল, তারপর ধীরে ধীরে তার হাত বেলির পেটের উপর রাখলো। বেলি বুঝতে পারছে না মাহিন কি ইচ্ছে করে এরকমটা নাকি ঘুমের ঘোরে করছে। সে কিছুই বুঝতে পারলো না, চুপচাপ ঘুমানোর জন্য ট্রাই করছে, কিন্তু ঘুম আসছে না। মাহিন বারবার তাকে ডিস্টার্ব করছে। মাহিন কোনো কথা না বলে বেলির বুকের উপর নিজের মাথাটা রাখলো, তারপর ধীরে ধীরে বেলির গলার কাছে নিয়ে গেল নিজের ঠোঁট দুটো, তারপর বেলির গলায় বসিয়ে দিল গভীরভাবে। বেলি এবার খুব ভালোভাবে করেই বুঝতে পারলো যে মাহিন এখনো ঘুমায়নি। এসব কি শুরু করছো তুমি? যে কোনো সময় দাদা দাদি চলে আসবে, আর তুমি? কেউ আসবে না এখন, সেটা নিয়ে তোমাকে টেনশন করা লাগবে না। এখন কেউ আসবে না বাড়িতে। তুমি তো সবসময় একটু বেশিই বোঝো। কেউ আসবে না, যদি কেউ চলে আসে তখন গ্রামের বাড়ি বলে কথা। আর এত টেনশন করিও না তো। সবাই জানে আজকে আমাদের নতুন বিয়ে হয়েছে,
আর আমাদেরকে ডিস্টার্ব করতে আসবে শুনি, তাতে তোমার তো লজ্জা বলতে কিছুই নেই, তোমাকে আর কি বলি, যা খুশি করো। মনে হচ্ছে তুমি চাচ্ছ না। ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমি সরে যাচ্ছি, তোমাকে স্পর্শ করতেছি না আমি আর। আমি কি সেটা বলছি? আমি বলছি যদি কেউ আসে তখন কি হবে। তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে বলছে, আমি সেটা দেখে নেব কে আসে না আসে। আর আমি বলতেছি না কেউ আসবে না এখন। তাহলে ঠিক আছে, আসো এবার দেখো আদর কাকে বলে। যদি কেউ আসে আমি কিন্তু তখন তোমাকে ছেড়ে দেবো না, বলে দিলাম আমি। আমি কি বলছি আমি তোমাকে ছেড়ে দেব? দেখা যাক কে কতক্ষণ, কার দম কতক্ষণ থাকে। আজকে তো তুমি পারবা না। সেদিন আমার প্রথমবার ছিল, তার কারণে এরকম হয়েছে। সত্য কথা কি জানো, সেদিন আমার প্রথমবার ছিল, আর এর আগে আমি কোনো মেয়ের সাথে। থাক হয়েছে, এখন মুড নষ্ট করতে চাচ্ছি না, এখন কাছে আসো। বেলি কথাটা বলা মাহিনের ঠোঁটে নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল, ভালোবাসার চাদরে জড়িয়ে নিল একে অপরকে। মাহিন ধীরে ধীরে বেলির গলায় নিজের ঠোঁট দুটো বসিয়ে দিয়ে বুকে নিয়ে আসলো, আর এক সময় কোমরের কাছে নিজের ঠোঁট দুটো এনে আদর করে দেওয়া শুরু করে দিল। বেলি মাহিনের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। তার মনে হচ্ছে যে সে এখন এমন সুখে আছে যে সুখ সে কখনো হারাতে চায় না। বেলি অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সে স্বাভাবিক হয় নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে সে মারা যাবে, কিন্তু সে চরম সুখের মুহূর্তটা কোনোভাবে মিস করতে চাচ্ছে না। এক অন্যকে উপভোগ করছে খুব ভালোভাবে। ভালোবাসা চাদরের দুজনের এত শক্ত করে জড়িয়ে নিল যে এই চাদরের আড়ালে একে অন্যকে খুঁজে পাচ্ছে। বেশ কিছুক্ষণ পর একে অন্যকে ছেড়ে দিয়ে এক অন্যের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রইল। তারপর দুজনে মুচকি হাসি দিল। এই হাসির মানে তারাই বুঝবে যারা বিবাহিত দম্পতি জীবন পার করছে। খুব ভালোবাসি তোমাকে, কখনো ছেড়ে যেও না আমাকে। আমি তো আপনাকে ছাড়তেছি না, কিন্তু জোর করে যদি আমাকে বাধ্য করেন ছেড়ে যেতে, তাহলে তো কোনো কিছু করার থাকবে না আমার। হইছে, আর জ্ঞানমূলক কথাবার্তা বলতে হবে না, এখন ঘুমাও। তোমার না ঘুম পাচ্ছে? আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে এখন বলতেছো ঘুমাও? আমার ঘুম পাচ্ছে না। আমার যে ঘুমের 12টা বাজায় দিলা তার কি হবে? আসো, আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাও, আমি একটু ঘুমাই, বিকেলে ঘুরতে বের হব। এখন আমার ঘুম পাচ্ছে না যে, তার কি করব? আমার আদর লাগবে আরো। এই কথা আগে বলবা না? মাহিন আর কোনো কথা বলল না, ভালোবাসার চাদরে আবারও মুড়িয়ে নিল বেলিকে। তাদের এই ভালোবাসা আজকে সার্থক, যদিও তাদের ভালোবাসায় প্রকাশ করা হয়নি, কিন্তু মনে মনে একজন আরেকজনকে অনেক ভালোভাবে চাইতো, সেটা বোঝা যাচ্ছে। ভালোবাসার মানুষের রূপ, রং, টাকা পয়সা এসব কিছুই দেখে না। যার সাথে যার মনের মিলন হয়ে যায় তাকে সে নিজের সবটা দিয়ে ভালোবাসে। তাদের দুজনেরই ভালোবাসার পরিপূর্ণতা তাদের ভালোবাসাকে সার্থক করে দিল আজকে। বিকেলে দুজনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে পড়ল গ্রামের প্রকৃতি দেখার জন্য। মাহিন অনেকদিন পর তার গ্রাম এসেছে। নদীর ধারে গিয়ে বসে দুজনে শীতল বাতাস স্নিগ্ধতার চাদরে মুড়িয়ে নিল এক অন্যকে। মাহিনের কাঁধে মাথা রেখে বেলি সামনে নদী দেখছে আর এই গ্রামের উপভোগ করছে। মাহিনের মনে আজকে অনেক প্রশান্তি বিরাজ করছে। তার মনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, মাথায় কোনো টেনশন নেই। একদম রিল্যাক্সে তার প্রিয়তমার সাথে নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, সেরা মুহূর্ত উপভোগ করছে সে। অনেক সুন্দর তাই না? যদি প্রকৃতির প্রেমে পড়ে যাওয়া যায় একবার, তাহলে নিজেকে সার্থক বলা যায়। অনেক হয়েছে, এখন সন্ধ্যা হয়ে আসতেছে, বাসায় ফিরতে হবে। আর কিছুক্ষণ থাকি না? নদীরে কলকলানি পানির ডাক কি মধুর। তোমাকে আর কবি হতে হবে না, চলো এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো রাতে। তুমি না আমাকে বললা এখানে 3 দিন থাকবে, আর আজকে আবার বলছো চলে যাবে রাতেই? ব্যাপার কি? কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আবার আমরা গ্রামে আসব 7 দিনের জন্য, এই পরের মাসেই। তোমার কথার কি মূল্য নেই? আমি সেই হিসেবে প্ল্যান করতেছি, আর তুমি বলছো আজকে রাতে যাবে। আমি যাব না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমিও যাচ্ছি না, রাহুলকে দিয়ে সব কাজ করে নিচ্ছি, 3 দিন থেকে তারপর যাব। পাগলি কোথাকার, এখন চলো, সন্ধে হয়ে যাচ্ছে, বাসায় যাই। তারপর একে অন্যের হাতে হাত রেখে বাসার উদ্দেশ্যে রওনা দিল। পরন্ত বিকেল, গ্রামের মৃদু বাতাস শরীরের ভেতরে আলাদা অনুভূতি এনে দিচ্ছে। অনেক সুন্দর লাগছে গ্রামীণ পরিবেশ। তারপর সুন্দর সময়, আশেপাশের পাকপাখালির ডাক, কি মধুর একটা পরিবেশ। নিজেদের এখানে হারিয়ে যেতে ইচ্ছে করছে। তাদের ভালোবাসা পূর্ণতা পেল কিন্তু এভাবে। বন্ধু, বাস্তবটা এত সহজ না, এত সস্তা না। বাস্তবটা অনেক কঠিন। গল্পের মতো করে সাজিয়ে নিতে পারো। তুমি তোমার মতন করে তোমার জীবনটাকে সাজিয়ে নিও, তাহলেই তুমি সুখী হবা। ভালো থাকবে, সুখী। এই গল্পে তুমি শেষ করছি। আল্লাহ হাফেজ।